হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। গুড ইভিনিং স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ইভিনিং। আচ্ছা, আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়াতে শুরু করেছিলাম। আগের দিনকার একটাই ক্লাস করেছিলাম। আজকে আমরা তারপরের জিনিসটা পড়াচ্ছি এবং তার সাথে সাথে আজকে আমাদের নোমেনক্লেচার, যেটা আগেও পড়িয়েছিলাম, কিন্তু আবার আমরা নোমেনক্লেচারটা পড়াবো আজকে। সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ডিটেলে আমি বলবো, কোনো অসুবিধা হলে আমাকে বলবি। সব রকমের নোমেনক্লেচার যাতে পারিস সেরকম ব্যবস্থা করা হবে। তো আজকে সেটা স্টার্ট করব, সেটাও একটু লাগবে, সময় লাগবে। তো যাকে আগের দিনকার যে জায়গাটা ছিলাম ওই জায়গাটা আরেকবার বলছি, সেটা হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ, এই জায়গাটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করা দরকার, কারণ গ্রুপগুলোর ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা হতে পারে। তো আমরা চল অ্যালকাইল গ্রুপ বলেছিলাম আগের দিনকার, যে অ্যালকাইল গ্রুপ কাদেরকে বলে। জেনারেলি অ্যালকাইল গ্রুপটা আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এগুলোকে আর, ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যালকেন গুলোকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যালকাইল গ্রুপগুলোকে হ্যাঁ আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অ্যালকাইল গ্রুপগুলোকে। তো অ্যালকেন হচ্ছে যদি আর এইচ হয়, তাহলে তার থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিলেই অ্যালকাইল গ্রুপ হয়। তো যেরকম সিম্পল ব্যাপার, যে মিথেন এটা একটা অ্যালকেন, তার থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে হয়ে যাচ্ছে তোর অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে মিথাইল। বা C2H6, তার থেকে যখন একটা হাইড্রোজেন মাইনাস করলাম C2H5, এটা ইথাইল। এগুলো সবই হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। সমস্যা যে জায়গাটা হয় সেটা হচ্ছে কি না, এই আইসো বা নিও অ্যালকেনকে আইসো বা নিও অ্যালকাইল করার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। এই জায়গাটা আমি আগের দিনকার শেষে বলেছিলাম, কিন্তু আবারও আমি বলছি, কথাটা শুনে নে। সেটা হচ্ছে যে আইসো মানে কোন কম্পাউন্ডগুলো না, আইসো মানে হচ্ছে যে যার মধ্যে যেসব অ্যালকেনের একটা মাত্র ব্রাঞ্চ আছে। ধর এরকম 1 2 3 এরকম কার্বন চেন আছে, তাতে একটা ব্রাঞ্চ, এই মিথাইল একটা ব্রাঞ্চ রয়েছে। তো এরকমকে বলে আইসো। আর নিও কাকে বলে না, নিও হচ্ছে তার দুটো ব্রাঞ্চ রয়েছে, এই উপরে একটা, একই কার্বন থেকে দুটো ব্রাঞ্চ রয়েছে, সেরকমকে বলে নিও। তো এখন এটা 1 2 3 যদি বলিস, তাহলে 2তে এই একটা মিথাইল আর এই একটা মিথাইল, এরকম দুটো ব্রাঞ্চ রয়েছে। এখন এর থেকে যখন তুই একটা হাইড্রোজেন বাদ দিবি, কথাটা বোঝার চেষ্টা কর, এর থেকে যখন তুই একটা হাইড্রোজেন মাইনাস করতে যাবি, তো মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন মাইনাস করছিস, তখন তো এখানে সব হাইড্রোজেন গুলো একই রকমের, কিন্তু এখান থেকে যখন একটা হাইড্রোজেন মাইনাস করতে যাবি, তখন প্রবলেমটা হচ্ছে যে এইখানেও এক রকমের হাইড্রোজেন থাকে, এখানেও এক রকমের হাইড্রোজেন থাকে। তুই কোন জায়গা থেকে মাইনাস করবি? বা এখানেও হাইড্রোজেন থাকে বা এখানেও হাইড্রোজেন থাকে, তো তুই মাইনাস করবি কোন জায়গা থেকে? এটাতে যদিও সব হাইড্রোজেন গুলো একই রকমের, মিথাইল 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 মিথাইল, তো কোন হাইড্রোজেন থেকে মাইনাস করবি না, সেটা আমরা বলছি যেভাবে, সেটা হচ্ছে যে hydrogen is to be removed such that iso and neo structure unit is intact। মানে তুই এমন ভাবে হাইড্রোজেনটাকে রিমুভ করবি, আইসো বা নিও এই ব্যাপারটা কিন্তু তখনও পর্যন্ত থাকবে। যেরকম ধর আমি যদি CH3 CH CH3 CH এইখান থেকে হাইড্রোজেনটা সরালাম, তাহলে এখান থেকে CH2 একটা হলো, কিন্তু তখনও দেখ ইউনিটটার মধ্যে কিন্তু সেই একটা ব্রাঞ্চ থেকেই গেছে। মানে এমন একটা জায়গা থেকে হাইড্রোজেনটা সরালাম যে ওর এই একটা ব্রাঞ্চ যেটা সেটাই থাকবে। বাই চান্স কথার কথা যে তুই এই হাইড্রোজেনটা সরালি, এখান থেকে হাইড্রোজেনটা সরালি, তাহলে কিন্তু হবে না, কারণ ওই জায়গা থেকে হাইড্রোজেন সরালে কি হবে না, তুই যে গ্রুপটা হবে ধর এরকম, এই গ্রুপ
গ্রুপটা যেটা হলো, এই গ্রুপটাতে কিন্তু দুটো, এটা যদি কারোর সাথে জুড়ে থাকে তাহলে এখানে দুটো ব্রাঞ্চ চলে এলো, একটা কার্বনের সাথে দুটো, এটা এটা কারোর সাথে এক্স বলে কারোর সাথে জুড়ে রয়েছে, তাহলে তখন কিন্তু দুটো ব্রাঞ্চ চলে এলো, তার মানে নিও টাইপের স্ট্রাকচার হয়ে গেল। কিন্তু আমরা তা বলছি না, আমরা বলছি যে এমন ভাবে হাইড্রোজেনটাকে সরাতে হবে যাতে করে যে নতুন যে গ্রুপটা হবে তার মধ্যে আইসো বা নিও ওই ব্যাপারটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি তোকে দেখাচ্ছি, দেখ আগের দিনটা দেখিয়েছিলাম, আবার বলছি যে এইখানটায় ধর তুই এটা একটা এন অ্যালকাইল রয়েছে, এন অ্যালকাইল মানে প্রোপেন থেকে এন প্রোপাইল করবি, তো কোনো ব্রাঞ্চ নেই এখানে, নো ব্রাঞ্চ, এখানে কোনো ব্রাঞ্চ নেই, এদিকটাতে কোনো ব্রাঞ্চ নেই, কোনো ব্রাঞ্চ নেই, নো ব্রাঞ্চ, এটাতেও কিন্তু কোনো ব্রাঞ্চ থাকবে না। এমন ভাবেই ধার থেকে হাইড্রোজেনটা সরালাম, বা এদিক থেকে বা এদিক থেকে হাইড্রোজেনটা সরালাম, এখানে এন বিউটেন আছে, কোনো ব্রাঞ্চ নেই, নো ব্রাঞ্চ, তো এটাতেও কোনো ব্রাঞ্চ থাকবে না, এমন ভাবে গ্রুপটা সরাবো। কিন্তু দেখ আইসো, ধর এটা আইসো, এতে একটা ব্রাঞ্চ আছে, তো এইখান থেকে বা এইখান থেকে হাইড্রোজেন সরালে সেই একটা ব্রাঞ্চই এর মধ্যে ইন্ট্যাক্ট থেকে গেল, তার মানে এটা যদি আইসোবিউটেন হয় তাহলে এটা আইসোবিউটাইল হবে। কেউ যদি বাই চান্স এরকম ধরনের রয়েছে, এরকম রয়েছে, এরকম রয়েছে, এইখান থেকে যদি হাইড্রোজেনটা সরায় আর এইটাকে যদি বলে যে আইসোবিউটাইল, তাহলে কিন্তু হবে না, এই হাইড্রোজেন সরানো যাবে না, এই হাইড্রোজেন সরানো যাবে না, তাহলে কিন্তু এর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর যেরকম আইসো ছিল সেরকম হবে না, সেই জন্যে আমাকে ওইটা ইনট্যাক্ট রাখতে হবে। এখানেও দেখ একটা ব্রাঞ্চ আছে, আমি এরকম ধার থেকে যদি হাইড্রোজেন সরাই তাহলে কিন্তু ওই একটা ব্রাঞ্চই কিন্তু থেকে যাবে, আইসো অ্যালকাইল। তারপরে নিওতেও তাই, নিওতে এই যে দুটো ব্রাঞ্চ আছে, এরকম এরকম দুটো ব্রাঞ্চ আছে, তো এখান থেকে হাইড্রোজেন সরালাম তাহলে সেই দুটো ব্রাঞ্চই থেকে গেল এখানে, বা এখান থেকে এটার ক্ষেত্রে এখান থেকে হাইড্রোজেন সরালাম, দুটো ব্রাঞ্চই থেকে গেল। বাই চান্স যদি তুই এখান থেকে হাইড্রোজেন সরাস তাহলে দুটো ব্রাঞ্চ থাকার সাথে সাথে এদিকে আরো একটা ব্রাঞ্চ চলে আসবে, এইখান থেকে হাইড্রোজেনটা তোকে রিমুভ করা যাবে না, নতুন কোনো ব্রাঞ্চ আমদানি করা যাবে না, যা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চই থাকবে, ওই ইউনিটটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবি। তো সেই জন্য নিও পেন্টাইল, নিও অ্যালকাইল গ্রুপ বা আইসো অ্যালকাইল গ্রুপ বা এন অ্যালকাইল গ্রুপ করার সময় কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবি। আরো তোকে আমি পরে এক্সাম্পল দিয়ে আমি তোকে বলে দিচ্ছি, তুই ব্যাপারটা বুঝে যাবি। এইবারে হচ্ছে যে সেকেন্ডারি অ্যালকাইল বা টারশিয়ারি অ্যালকাইল গ্রুপটা কোনটা। এবারে অনেক জায়গাতে সেকেন্ডারি বিউটাইল বা সেকেন্ডারি পেন্টাইল এরকম ভাবে স্টুডেন্ট বুঝতে পারে না যে কোনটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ। আজকে তোকে আমি বলছি সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ আসলে কোনটা। ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে কি না, তুই যদি এই কম্পাউন্ডটা দেখি CH3 CH2 CH2 CH3, এর মধ্যে এই কার্বনগুলো কিন্তু প্রাইমারি, কারণ আমি আগের দিনকারই বলেছি যে এই কার্বনগুলো প্রাইমারি, যার মধ্যে একটা মাত্র যার সাথে কার্বন জুড়ে রয়েছে বা তিনটে হাইড্রোজেন রয়েছে, তুই এভাবে বলতে পারিস একটাই মাত্র কার্বন জুড়ে রয়েছে, এই দেখ এই কার্বনটার সাথে একটাই কার্বন জুড়ে রয়েছে বা এদিকের কার্বনের সাথে এই কার্বনটা জুড়ে রয়েছে। কিন্তু যার দুদিকেই কার্বন জুড়ে রয়েছে, দুদিকেই কার্বন জুড়ে রয়েছে, সেটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। তুই যখন এরকম চারটে কার্বন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি চারটে কার্বন, তো চারটে কার্বন যদি থাকে তাহলে তুই যখন সেকেন্ডারি অ্যালকাইল কখন হবে না, তুই 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন থেকে হাইড্রোজেনটা উঠিয়ে কোনো যদি গ্রুপ বানাস, তুই এইখান থেকে বা এই জায়গা থেকে, এগুলো হচ্ছে 2 ডিগ্রি, এগুলো হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এখান থেকে হাইড্রোজেনকে ওঠাতে হবে, উঠিয়ে যদি তুই করিস তাহলে এটা সেকেন্ডারি বিউটাইল হবে। কিন্তু এই ধার থেকে যদি 1 ডিগ্রি থেকে যদি তুলিস তাহলে সেটা প্রাইমারি বিউটাইল হয়ে যাবে, চারটে কার্বনের ধার থেকে তুলেছিস, প্রাইমারি বিউটাইল হবে। কিন্তু তুই যদি 2 ডিগ্রি কার্বন থেকে তুলিস তাহলেই সেটা হবে সেকেন্ডারি বিউটাইল। এই গ্রুপটার নাম হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। ভালো করে ব্যাপারটা বুঝে নে, কারণ এগুলো হচ্ছে খুব সিম্পল ব্যাপার, কিন্তু স্টুডেন্ট হরবগল ভুল করে, মানে প্রচুর স্টুডেন্ট এইসব জিনিস বুঝতে পারে না, ভুল করে। এরকম আমি আমার এক্সপিরিয়েন্সে প্রচুর দেখেছি যে এই জিনিসগুলো বুঝতেই পারে না যে কোথায় সেকেন্ডারি বিউটাইল হবে, গ্রুপগুলো সেকেন্ডারি পেন্টাইল এরকম ধরনের গ্রুপগুলো কোনটা হবে। এটা হচ্ছে সেকেন্ডারি, মানে 2 ডিগ্রি পজিশন থেকে তোকে হাইড্রোজেনটা সরালে যেটা। এবার টারশিয়ারি অ্যালকাইল, টারশিয়ারি অ্যালকাইল মানে কি, তুই এইখানে অনেকগুলো হাইড্রোজেন আছে, এইখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে,
কিন্তু তুই এই টারশিয়ারিতে যে হাইড্রোজেন আছে, এই যে টারশিয়ারি পজিশন, মাঝখানের পজিশনে যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন তুলিয়ে যদি তুই গ্রুপটা বানাস, তাহলে এটা হবে কি টারশিয়ারি বিউটাইল। কারণ এটা বিউটাইল মানে একটা দুটো তিনটে টোটাল চারটে কার্বন আছে, সে তো বিউটাইল হচ্ছে। এটাও বিউটেন, আইসো বিউটেন ছিল, আইসো মানে একটা ব্রাঞ্চ ছিল, আইসো বিউটেন ছিল। তুই এই মাঝখান থেকে হাইড্রোজেনটা ওঠাবি, তবেই কিন্তু এটা টারশিয়ারি বিউটাইল দাঁড়াবে। এটা আইসো পেন্টেন আছে, তা তুই এই জায়গা থেকে হাইড্রোজেন সরালি, এই জায়গাটা থেকে, তখন এটা হয়ে গেল কি টারশিয়ারি পেন্টাইল। টারশিয়ারি পেন্টাইল বা টারশিয়ারি বিউটাইল মানে 3 ডিগ্রি হাইড্রোজেন সরিয়ে দিয়ে যে গ্রুপটা হয়েছে, সেই গ্রুপটা সবসময় একটা হাইড্রোজেন সরালেই অ্যালকাইল আসে। তো কোথা থেকে হাইড্রোজেন সরাচ্ছিস সেই অনুযায়ী ওই গ্রুপটার নাম হয়ে যায়। সেটা সেকেন্ডারি বিউটাইল হতে পারে, সেকেন্ডারি পেন্টাইল হতে পারে, টারশিয়ারি বিউটাইল হতে পারে, টারশিয়ারি পেন্টাইল হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছিস। না বুঝে থাকলে আমাকে বল যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমাকে বল। সেকেন্ডারি অ্যালকাইলটা আরেকবার একটু বলবে? হ্যাঁ, সেকেন্ডারিটা তুই তুই ধর এখানে একটা একটা কম্পাউন্ড আছে, ধর এখানে এটা 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 হচ্ছে একটা, এটা হচ্ছে প্রোপেন। এবারে এর থেকে যদি তুই এখানে এগুলো হচ্ছে 1 ডিগ্রি, এই দুপাশে হচ্ছে 1 ডিগ্রি, আর এইখানে হচ্ছে 2 ডিগ্রি। তুই যদি এই রকম ভাবে কোনো গ্রুপ বানাস, এরকম ভাবে যদি গ্রুপ বানাস, তাকে বলা হবে প্রোপাইল। সেই গ্রুপটা হচ্ছে প্রোপাইল, তাকে বলা হবে প্রোপাইল। কিন্তু বাই চান্স তুই এরকম ভাবে যদি কোনো গ্রুপ বানাস, CH3 এই রকম ভাবে, মানে 2 ডিগ্রি কার্বন থেকে যদি কোনো গ্রুপ তৈরি করিস, এটা হয়ে যাবে কি না, এটা হয়ে যাবে তোর সেকেন্ডারি প্রোপাইল। সেকেন্ডারি কার্বন থেকে হাইড্রোজেন উঠিয়ে যদি কোনো গ্রুপ বানাও, তাহলে সেকেন্ডারি। সে প্রোপাইল হতে পারে, বিউটাইল হতে পারে, পেন্টাইল হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সেকেন্ডারি কার্বন থেকে ওঠালে সেকেন্ডারি, টারশিয়ারি কার্বন থেকে ওঠালে বা 3 ডিগ্রি কার্বন থেকে ওঠালে সেটা টারশিয়ারি। টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি পেন্টাইল এরকম হতে পারে। কোন হাইড্রোজেনটাকে ওঠাচ্ছ সেটার উপরে বেস করে এটার নামটা হয়। আমি এক্সাম্পল দিচ্ছি, আরো এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে রেডি করেই রেখেছিলাম। তো যেরকম এখানে দেখ কয়টা নাম লিখে দিয়েছি। CH3 তো সবাই জানে মিথাইল, এবারে CH3CH2 ইথাইল। এটা হচ্ছে N প্রোপাইল, N মানে কোনো ব্রাঞ্চ নেই, ধার থেকে উঠিয়েছি। এবারে এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল, মানে একটা ব্রাঞ্চ আছে, এই যে জুড়ে দিচ্ছিস, এই একটা ব্রাঞ্চ আছে। এবারে N বিউটাইল, N বিউটাইল মানে কি পুরো 4টে কার্বনের বিউটাইল, ধারে, N হলেই ধারে জুড়ছে, মানে কোনো ব্রাঞ্চ নেই। এবারে কি, এটা হচ্ছে আইসো বিউটাইল, এই দেখ ধারে জুড়ছে কিন্তু বটে, কিন্তু একটা ব্রাঞ্চ থেকে গেছে। টোটাল কার্বনটা গুনবি, 4টে থাকলে বিউটাইল, টোটাল কার্বন 5টা থাকলে পেন্টাইল, এরকম। এটা হচ্ছে আইসো বিউটাইল, এর নাম আইসো বিউটাইল, 4টে কার্বন কিন্তু একটা ব্রাঞ্চ, এরকম ধরনের একটা গ্রুপ। এবারে তুই দেখ যে আমি তোকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। সেকেন্ডারি বিউটাইল কেন না, এটা 2 ডিগ্রি কার্বন থেকে এটা ওঠানো হয়েছে হাইড্রোজেনটা, এটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল কেন না, এই 3 ডিগ্রি কার্বন থেকে ওঠানো হয়েছে, এটা টারশিয়ারি বিউটাইল। এটা আবার N পেন্টাইল। N পেন্টাইল মানে কি, কোনো ব্রাঞ্চ নেই, N পেন্টাইল। কিন্তু এইখানে দেখ একটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ আছে, এই ধারে জুড়েছে, একটাই মাত্র ব্রাঞ্চ আছে, তাহলে এর নাম হচ্ছে কি আইসো পেন্টাইল, এটার নাম আইসো পেন্টাইল। দেখ এইটা হচ্ছে নিওপেন্টাইল, নিওপেন্টাইল, এ দেখ দুটো ব্রাঞ্চ আছে, নিওপেন্টাইল। এটা হচ্ছে টারশিয়ারি পেন্টাইল। এবারে এইখানে যে লেখা রয়েছে এই 13 নম্বরটা আমি লিখিনি, এই 13 নম্বরটা কি হবে এটা আমাকে বলতো দেখি, যে 13 নম্বরটা কি হবে, এটা কি হবে, কোথা থেকে হাইড্রোজেন উঠিয়েছে সেটা দেখতে পাচ্ছিস তুই, তো এটা কি হবে, এর নাম কি হবে? স্যার সেকেন্ডারি পেন্টাইল। ভেরি গুড, এটা সেকেন্ডারি পেন্টাইল, এটা হচ্ছে সেকেন্ডারি পেন্টাইল।
কারণ এটা সেকেন্ডারি কার্বন থেকে আমি হাইড্রোজেন ওঠাচ্ছি 1 2 3 4 5 5টা কার্বন আছে, কিন্তু সেকেন্ডারি পজিশন থেকে 2 ডিগ্রি পজিশন থেকে হাইড্রোজেন ওঠাচ্ছি। তো এইভাবে ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হবে। তোকে উল্টোটাও বলে দেবে, যে নামটা বলে দেবে, তোকে কম্পাউন্ডটাকে ফ্রেম করতে হবে, গ্রুপটাকে ফ্রেম করতে হবে, বা এরকম ভাবে এই টার্মিওলজি গুলো জানাটা জরুরি। কারণ আমাদের যে ইউপ্যাক নোমেনক্লেচার আছে তার মধ্যে কিন্তু এই গ্রুপের নামগুলো ইউজ হবে। এগুলো হচ্ছে আগের পদ্ধতি ছিল জেনেভা সিস্টেম, তাতে এই রকম ধরনের নাম ইউজ করা হতো। কিন্তু এখন ইউপ্যাক বলেছে যে গ্রুপের নাম নর্মাল সিস্টেমেটিক নামও তুমি দিতে পারো, বা ট্রিভিয়াল নেম, মানে আগের যে পদ্ধতি, যে পুরানো পদ্ধতি যে নাম ছিল সেই নামেতেও গ্রুপগুলো ইউজ করা যাবে। কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি নোমেনক্লেচারের নিয়ম কানুনের মধ্যে গিয়ে বলছি। কিন্তু আপাতত তুই বুঝে রাখ যে এই নামগুলো আমরা নোমেনক্লেচারে ইউজ করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, এই নামগুলো নোমেনক্লেচারে ইউজ করা যাবে। বইতে লেখা আছে যে এগুলো ইউজ করা যাবে না, কিন্তু বাজে কথা, এটা ইউপ্যাকের নিয়মের মধ্যেই আছে যে ট্রিভিয়াল নেম ক্যান অলসো বি ইউজড ইন ইউপ্যাক। ইউপ্যাকেতে ট্রিভিয়াল নেমও ইউজ করা যাবে, কিন্তু তাতে যে নিয়মটা আছে, একটা ডিফারেন্স আছে, সেটা আমি পরে তোকে বলছি। ওটা বলতে বলতেই আমি তোকে বলবো। আজকে আমি সব নিয়ম কানুনগুলো বলবো, প্রত্যেকটা নিয়ম কানুনগুলো আমি তোকে বলতে যাব, এবং সেখানে তুই বুঝে যাবি যে কি। এখানে আমাদের আগের দিনকার দেখবি আমি একটা ক্লাসিফিকেশন করেছিলাম বেসড অন স্ট্রাকচার। মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে যে অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক, হ্যানা ত্যানা এইসব করে আমি হেটেরোসাইক্লিক এইসব বলেছিলাম। দেখবি যে তোর কাছে পিডিএফ রয়েছে। তো আজকে আরো একটা ক্লাসিফিকেশন আমাদের জানার দরকার, কারণ নোমেনক্লেচার করতে গেলে এই ক্লাসিফিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বেসড অন ফাংশনাল গ্রুপ। মোটামুটি কত রকমের ফাংশনাল গ্রুপ আছে। প্রথম কথা হচ্ছে যে ফাংশনাল গ্রুপ সেটা বলতে কি বোঝায় না, ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে যে কোনো কম্পাউন্ডের মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকবে, যে গ্রুপটা ওই কম্পাউন্ডের প্রপার্টিটাকে ডিটারমিন করবে, প্রপার্টিটাকে ঠিক করে দেবে। যেরকম কোনো কম্পাউন্ডের মধ্যে যদি OH হয়, তাহলে ওই ক্যাটেগরিটা হয়ে গেল অ্যালকোহল। অ্যালকোহলের একটা সার্টেন প্রপার্টি থাকবে। তো এটা হচ্ছে এমন একটা গ্রুপ যে কিনা ওই কম্পাউন্ডের প্রপার্টিটাকে ঠিক করে দেয়। যেরকম COOH, যেরকম Cl, এগুলোকে বলে ফাংশনাল গ্রুপ, যারা কিনা কোনো একটা কম্পাউন্ডের প্রপার্টিটাকে ঠিক করে দেয় যে ওর প্রপার্টিটা এরকম হবে। যত অ্যালকোহল নেবে সকলের প্রপার্টি ওরকমই হবে, মোটামুটি ওরকমই হবে। কেউ বললো CH3OH, কেউ বললো CH3CH2OH। তাহলে এতেও OH আছে, এতেও OH আছে, কিন্তু এতে কার্বন একটা রয়েছে, এতে কার্বন কিন্তু দুটো রয়েছে। তো প্রপার্টিটা কিন্তু এই দুটো কার্বন বা একটা কার্বন বা 5টা হাইড্রোজেন বা 3টে হাইড্রোজেনের উপর ডিপেন্ড করবে না। প্রপার্টিটা কিসের উপর ডিপেন্ড করবে না, প্রপার্টিটা ডিপেন্ড করবে কিন্তু এই যে OH গ্রুপ রয়েছে, এই যে OH গ্রুপ রয়েছে, এই তাদের উপরে ডিপেন্ড করবে। তো তার মানে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে কম্পাউন্ডের মধ্যে একটা সার্টেন গ্রুপ, অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে একটা সার্টেন গ্রুপ যে কিনা প্রপার্টিটাকে আইডেন্টিফাই করে, যার বেসিসেই প্রপার্টিটা হয়। কার্বন হাইড্রোজেনের নাম্বারের উপরে প্রপার্টিটা বেসিক্যালি ডিপেন্ড করে না, যাদের উপরে এটা ডিপেন্ড করে, যে সমস্ত গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটমস, তাদেরকেই বলে ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপ, সেই জন্যে পরিষ্কারভাবে আমি বললাম যে দ্য atom or group of atoms which characterizes the class and determine the structure and properties of the compound are called functional group. ফাংশনাল গ্রুপ তাকেই বলে যে কিনা একটা কম্পাউন্ডের স্ট্রাকচার, প্রপার্টি সমস্তগুলোকে আইডেন্টিফাই করতে পারে, ডিটারমিন করতে পারে, এবং একটা পার্টিকুলার ক্লাসের ক্যারেক্টারাইজ করতে পারে। যেন অ্যালকোহল, এটা একটা ক্লাস, অ্যাসিড এটা একটা ক্লাস পার্টিকুলার, তার কে ক্যারেক্টারাইজ, তার কিরকম কিরকম প্রপার্টি হয় আমরা বুঝতে পেরে যাই। আমাদের সমস্ত কিছু পড়তে হবে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, তো সেটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবো। তো দিস ইজ ইম্পর্টেন্ট যে ফাংশনাল গ্রুপ। এখন আমরা ঝটপট দেখে নেব যে কোন কোনগুলো ফাংশনাল গ্রুপগুলো থাকছে আমাদের। সেই ফাংশনাল গ্রুপগুলো আমরা একবার দেখে নিই। মোটামুটি ফাংশনাল গ্রুপ এখানে তো অ্যালকেনে তো কোনো ফাংশনাল গ্রুপ থাকে না, যেটা সিঙ্গেল বন্ড,
এটা ডাবল বন্ডটাই ওটা ডিটারমিন করে। এখানে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডটা অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড হ্যালোজেন থাকবে, হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এসব থাকবে। ওএইচ অ্যালকোহল, এসএইচ থায়ো অ্যালকোহল, এসএইচ ও এর বদলে এস রয়েছে আর কিছু না, ও এর বদলে এস রয়েছে, তাহলে থায়ো অ্যালকোহল। তারপরে চলে যাচ্ছি ফেনল মানে অ্যারোমেটিক অ্যালকোহল, মানে ফেনল মানে বেনজিন রিং আছে তার সাথে ওএইচ গ্রুপ আছে, এটাও একটা পার্টিকুলার ক্যাটেগরি ফেনল। ইথার ও এরকম ও থাকবে সিঙ্গেল বন্ডের, অ্যালডিহাইড সিএইচ ও এই গ্রুপটা থাকবে অ্যালডিহাইড। কিটোন এরকম সিও গ্রুপ থাকবে, সেটাকে বলে কিটোনস। কার্বক্সিলিক অ্যাসিড সিওওএইচ গ্রুপ থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড। সিওও আর, আর মানে তো অ্যালকাইল গ্রুপ, বুঝতেই পেরেছিস, কার্বক্সিলিক অ্যাসিড এটা এস্টার। তো অ্যাসিড হ্যালাইড সিও এক্স, এক্স মানে সেই একই, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড অ্যামাইড CONH2 এই গ্রুপটাকে বলে অ্যাসিড অ্যামাইড। অ্যামাইন শুধু NH2 গ্রুপকে বলে অ্যামাইন। সায়ানাইড CN হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইলও বলে অনেকে। আইসোসায়ানাইড NC, আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল। NO2 নাইট্রো এবং ONO নাইট্রাইট। তো মোটামুটি ভাবে আমি তোকে বললাম যে আমাদের মোটামুটি সিলেবাস, এছাড়াও তো আরো হতে পারে, কিন্তু আমরা যা যা পড়বো তা ম্যাক্সিমাম আমি তোকে বললাম যে আমরা এগুলো সমস্ত পড়বো। তো এখন আমরা এই যে অর্গানিক কেমিস্ট্রিতে যে বিশাল সংখ্যক যে 17 মিলিয়ন আমি বলেছিলাম যে অর্গানিক কম্পাউন্ড আছে, তাদের নাম কি করে আমরা মনে রাখবো? এ তো মুখস্থ করে মনে রাখা সম্ভবপর নয়, এটা কখনোই আমাদের গ্রহণযোগ্য নয় যে এত লক্ষ লক্ষ অর্গানিক কম্পাউন্ডের নাম কিন্তু মুখস্থ করে এটাকে মনে রাখা। তো তাহলে আমাদের কি করা উচিত না, তাহলে আমাদের একটা সিস্টেমেটিক প্রসেস তৈরি করা দরকার, যাতে করে আমরা নিয়ম কানুন দিয়ে একটা কম্পাউন্ড দিয়ে দিলে তার নাম আমরা বলতে পারি। যেরকম পাশে একটা কম্পাউন্ড আছে, এরকম একটা কম্পাউন্ড আছে, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তো এই অর্গানিক কম্পাউন্ডটার কি নাম হবে, এটার নাম না জানলেও আমি এখানে এই গ্রুপগুলো এইগুলো দেখে, কার্বন চেন দেখে আমরা বলে দিতে পারবো। তো এই হিসাব করে ইউপ্যাক সোসাইটিটা তৈরি হয়। ইউপ্যাক সোসাইটিটা একটা নোমেনক্লেচারের বক্তব্য রেখেছে, নিয়ম কানুন রেখেছে, এবং সেটা বছর বছর চেঞ্জ হয়। আগের যবে থেকে শুরু হয়েছে তবে থেকে বারবার তার মডিফিকেশন হয়েছে, নতুন নতুন নিয়ম কানুন এসছে, এবং সেটা আসার পরে একটা ইউপ্যাক নোমেনক্লেচার সিস্টেম তৈরি হয়েছে। কিন্তু ইনিশিয়ালি ঠিক এরকম ছিল না, ইনিশিয়ালি ঠিক এরকম ব্যাপারটা ছিল না। কি না, ইউপ্যাক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সেটা কিন্তু কি না, প্রথমে কম্পাউন্ডগুলোর যেভাবে নাম দেয়া হতো সেটা হচ্ছে অরিজিন বা সার্টেন প্রপার্টির ওপর বেস করে তাদের নাম দেয়া হতো। যেরকম আমি তোকে বলছি যে যেরকম এই মিথাইল অ্যালকোহল, এটাকে বলা হতো, এগুলোকে বলে ট্রিভিয়াল নেম, এটাকে বলা হতো উড স্পিরিট, কারণ এটা উড থেকে পাওয়া যেত বলে। আবার মিথাইল অ্যালকোহলও বলা হতো একে, কারণ এটা একটা স্পিরিট, অ্যালকোহলকে কমন নেম বলে স্পিরিট, এবং উড থেকে পাওয়া যেত সেই হিসাবেও অনেকে বলে। ইউরিয়া, এটার নামটা দেওয়া হয়েছে ইউরিন থেকে পাওয়া যেত বলে, বা অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যেত অ্যাসিটাম ভিনিগার থেকে, বা অক্সালিক অ্যাসিড, এরকম ভাবে বিভিন্ন যার থেকে পাওয়া যেত। যেরকম সাইট্রিক অ্যাসিড, সেটা সিট্রাস ফুড থেকে পাওয়া যায়। তো এইভাবে নাম দেয়া হতো, কিন্তু এইভাবে এটা কোনো প্রসেস নয়। এটা কারো মানুষের পক্ষে এত লাখো লাখো কম্পাউন্ডের সোর্স কোথা থেকে পাওয়া যায় সেটা মনে রাখা খুব মুশকিল ব্যাপার। তো সেই জন্য এই প্রসেসটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়, যেটা ট্রিভিয়াল সিস্টেম বলে ছিল। ফর্মিক অ্যাসিড, অসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড,
ইথানল, মিথানল এসব নাম এখনো চলে, সেসব নাম এখনো চলে, এখনো আমরা এসব নাম ইউজ করি। কিন্তু এই নাম বাদ দিয়ে আমরা চলে এলাম কি না, আমাদের এই ট্রিভিয়াল সিস্টেম যেটা ছিল সেখান থেকে কিছু কিছু জিনিস আমরা ইউজ করব ইউপ্যাক নোমেনক্লেচার সিস্টেমের মধ্যে। ট্রিভিয়াল সিস্টেমের মধ্যে যেরকম আমি আগের দিনকারই তোকে বলেছি কেন এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন অ্যাটম, when কার্বন অ্যাটম ইজ অ্যাটাচড টু 1 কার্বন অ্যাটম, সেটাকে বলে প্রাইমারি কার্বন অ্যাটম। সেকেন্ডারি, সে কথাও আমি তোকে বলেছিলাম আগের দিনকার, যে সেকেন্ডারিটাও এখানে ইউজ করা হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। টার্সিয়ারি, এখানে অ্যাটাচ টু 2 কার্বন অ্যাটম, দুটো কার্বন অ্যাটমের সাথে জুড়লে সেকেন্ডারি, আর 3টে কার্বন অ্যাটমের সাথে যদি জোড়ে তাহলে টার্সিয়ারি। 3টে কার্বন অ্যাটমের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলে সেটাকে বলে টার্সিয়ারি বা 3 ডিগ্রি। এগুলো তো আমি তোকে বলেইছি, এই জিনিসগুলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সবই এখন ইউপ্যাক নোমেনক্লেচারের মধ্যে ইউজ হয়। কোয়াটারনারি বা 4 ডিগ্রি, সব 4টে কার্বন অ্যাটমের সাথেই যদি একটা কার্বন অ্যাটাচ থাকে, কার্বন এরকম সবগুলোর সাথেই CH3 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 CH3, এই কার্বনটা হয়ে গেল 4 ডিগ্রি বা কোয়াটারনারি, যে কথা অলরেডি তোকে আমি বলেছি। তো এখন বক্তব্যটা হচ্ছে যে এখানে একটা কম্পাউন্ড আমি দেখাচ্ছি তোকে, তার মধ্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি সব আছে। আগের দিনকারও বলেছিলাম 1 ডিগ্রি হচ্ছে এই মিথাইল গুলো, যেগুলো একটা কার্বনের সাথে জুড়ে রয়েছে। যেখানে দুটো কার্বনের সাথে জুড়ে রয়েছে 2 ডিগ্রি, যেখানে 3টে কার্বনের সাথে জুড়ে রয়েছে এটা 3 ডিগ্রি, যেখানে 4টে কার্বনের সাথে জুড়ে রয়েছে 4 ডিগ্রি কার্বন। এইভাবে আমরা সমস্ত বলি। তো এগুলো হচ্ছে ট্রিভিয়াল সিস্টেম, এগুলো ইউপ্যাক নোমেনক্লেচারের সাথে কোনো সম্পর্ক আগে ছিল না, কিন্তু পরবর্তীকালে বলা হয়েছে যে এগুলো আমরা নোমেনক্লেচারের মধ্যে ইউজ করতে পারি। এছাড়াও কি না, ট্রিভিয়াল সিস্টেমে আরো একটা ব্যাপার ছিল, সেটা আমি তোকে বলে দিচ্ছি, সেটাও মাঝে মাঝে ইউজ করা হবে। সেটা হচ্ছে ভিনাইলিক কার্বন অ্যাটম কোনটাকে বলে, অ্যালাইলিক কার্বন অ্যাটম কোনটাকে বলে, বেঞ্জাইলিক কার্বন অ্যাটম কোনটাকে বলে, সেটা আমি তোকে বলে দিচ্ছি। ভিনাইলিক হচ্ছে কি না, এই কোথাও যদি ডাবল বন্ড কার্বন, ধর CH2 ডাবল বন্ড C এরকম ধরনের গ্রুপ আছে, ডাবল বন্ড কার্বন এই গ্রুপ আছে, এই কার্বনটা, এই যে কার্বনটা ডান দিকের কার্বন, এটাকে বলে ভিনাইলিক কার্বন। মানে যে ডাবল বন্ডের সাথে অ্যাটাচ রয়েছে, যে কার্বন ডাবল বন্ডের সাথে অ্যাটাচ রয়েছে এরকম ধরনের গ্রুপ। কিন্তু ডাবল বন্ডের সাথে অ্যাটাচ নয় CH, তারপরে যে এরকম কার্বন, এই কার্বন, এটাকে বলে অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বন ডাবল বন্ডের গায়েতে নয়, ডাবল বন্ডের পাশের যে কার্বন ওটা দিয়ে যে গ্রুপ হবে তাকে বলে অ্যালাইলিক, আর ডাবল বন্ডের গায়েতেই যে কার্বন আছে সেই কার্বন দিয়ে যে গ্রুপ হয় তাকে বলে ভিনাইলিক। এগুলো কিভাবে নোমেনক্লেচার ইউজ হবে সেগুলো আমি পরে বলছি। আর বেঞ্জাইলিক মানে কি, বেঞ্জাইলিক মানে হচ্ছে, এইটা আমি তোকে বলে দিচ্ছি, বেঞ্জাইলিক মানে হচ্ছে যেই বেঞ্জিন রিং আছে তাতে CH2 দেওয়া রয়েছে, এই যে গ্রুপটা, এইটা হচ্ছে বেঞ্জাইলিক গ্রুপ। এই কার্বনটা হচ্ছে বেঞ্জাইলিক, এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বন। তো এরকম ভাবে এগুলো সবই হচ্ছে ট্রিভিয়াল সিস্টেমে এই নামগুলো ছিল, ভিনাইলিক, অ্যালাইলিক, বেঞ্জাইলিক এগুলো বলা হতো, ওগুলোকেই আবার ইউপ্যাক নোমেনক্লেচারের মধ্যেও ইউজ করা হয়। তুমি বলতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, তুমি ইউজ করতে পারো। তো বললাম ভিনাইলিক, অ্যালাইলিক, বেঞ্জাইলিক বারবার পড়তে হবে, বারবার দেখতে হবে, তবে কিনা সমস্ত জিনিসপত্রগুলো মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। এবারে দেখ যে যেরকম কার্বন অ্যাটমের আমরা ক্লাসিফিকেশন করেছি সেরকম হাইড্রোজেন অ্যাটমেরও ক্লাসিফিকেশন আছে। কিরকম না, দেখ যে হাইড্রোজেন অ্যাটম যদি, এখানে ভালো করে দেখ, হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে সেকেন্ডারি হাইড্রোজেন, টার্সিয়ারির সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে টার্সিয়ারি হাইড্রোজেন।
কিন্তু কোয়াটারনারিতে কোনো হাইড্রোজেন অ্যাটম থাকে না, তাই সেই জন্য ওর কোয়াটারনারি হাইড্রোজেন অ্যাটম হয় না। আমি ধর তোকে বললাম যে CH3 CH CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রাইমারি কার্বন, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, এটা হচ্ছে টারশিয়ারি কার্বন। এই যে হাইড্রোজেন গুলো আছে একেও বলে 1 ডিগ্রি হাইড্রোজেন। এর গায়েতে যে হাইড্রোজেন আছে একে বলে 2 ডিগ্রি হাইড্রোজেন। এর গায়েতে একটাই হাইড্রোজেন রয়েছে, এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। খুবই সোজা ব্যাপার। 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে 1 ডিগ্রি হাইড্রোজেন। 2 ডিগ্রি কার্বনের সাথে বা সেকেন্ডারি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে 2 ডিগ্রি হাইড্রোজেন। টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে 3 ডিগ্রি হাইড্রোজেন। জাস্ট এইটুকুই। 4 ডিগ্রির সাথে কোনো হাইড্রোজেন থাকার কোনো প্রশ্নই উঠছে না, কারণ সবকটা কার্বনের সাথেই ও জুড়ে থাকে। ন্যাচারালি 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেনই হয়, 4 ডিগ্রি হয় না। হয়ে গেল। ডিগ্রি ব্যাপারটা কিন্তু ট্রিভিয়াল সিস্টেম থেকেই এসছে। আচ্ছা, এবারে শোন যে ক্লাসিফিকেশন অফ হাইড্রোজেন। তাহলে এখানে তুই আমাকে বল যে এখানে এখানে কোন হাইড্রোজেনটা, এখানে যদি আমি বলি যে এই হাইড্রোজেনটা এটা কি 1 ডিগ্রি হাইড্রোজেন, এখানে কি হাইড্রোজেন আছে এই জায়গাটায় বল, এই জায়গাটা যেখানে ব্লু কালারে দাগ দিলাম এখানে কোন হাইড্রোজেন? 1 ডিগ্রি হাইড্রোজেন। 1 ডিগ্রি হাইড্রোজেন। 1 এইখানে এখানে এখানে সেকেন্ডারি হাইড্রোজেন। হ্যাঁ, এখানে 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 কি? 3rd ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা ঠিক আছে, এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা 3 ডিগ্রি হাইড্রোজেন। এবারে এইখানে যে হাইড্রোজেন আছে, এই যে দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন দুটো, এটা কি হাইড্রোজেন? এটা কি হাইড্রোজেন? আর এই হাইড্রোজেনটা কি হাইড্রোজেন? ডিগ্রি হাইড্রোজেন। হ্যাঁ, এই হাইড্রোজেন কি হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কি হাইড্রোজেন? স্যার উপরে দুটো সেকেন্ড ডিগ্রি হাইড্রোজেন। উপরে দুটো? আচ্ছা আমি আবার বলছি, এই কার্বনটাকে যেরকম কার্বন সেই অনুযায়ী হাইড্রোজেনের নাম, ভালো করে বোঝার চেষ্টা কর। যেরকম কার্বন সেরকমই হচ্ছে হাইড্রোজেনের নাম। এই কার্বনটাকে আমি কি বলেছিলাম? এই রকম কার্বনকে আমি কি বল, ডাবল বন্ডের পাশে যে কার্বন তাকে আমি কি বলেছিলাম? আবার একবার দেখাচ্ছি তোকে। এই দেখ, এইখানটায় দেখ, আমি তোকে পড়িয়েছি। এই দেখ ডাবল বন্ড, তার পাশের যে কার্বন, আর ডাবল বন্ডের গায়েতেই যে কার্বন, একে বলে ডাবল বন্ডের গায়েতে যে কার্বন, এই কার্বনকে বলে ভিনাইলিক। ডাবল বন্ডের গায়ের সাথেই থাকে, মানে ডাবল বন্ডেড কার্বন যেটা, সেই কার্বনকে বলে ভিনাইলিক। আর ডাবল বন্ড এখানে এই পর্যন্ত হচ্ছে ডাবল বন্ড, তার একটা কার্বন পরে গিয়ে যে কার্বন আছে সেই কার্বনকে বলে অ্যালাইলিক। এবার ভালো করে দেখ তুই এখানটা ভালো করে দেখ, সব জিনিস দেখতে হবে, অত সোজা না। এইবারে দেখ এইখানে, তাহলে এই কার্বনটাকে কি বলে? অ্যালাইলিক কার্বন বলে। এই কার্বনটাকে অ্যালাইলিক কার্বন বলে। এই দেখ এই ডাবল বন্ড আছে, এই দেখ তার পাশে এই কার্বন, এই কার্বনটা একই কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে। এটাকে বলবো আমরা ভিনাইলিক, এইটাকে বলবো আমরা অ্যালাইলিক হাইড্রোজেন। এটা ডাবল বন্ডের গায়েতেই এই হাইড্রোজেন গুলো রয়েছে, ডাবল বন্ড তার গায়েতেই। এই কার্বন হচ্ছে ভিনাইলিক কার্বন, এই কার্বন ভিনাইলিক, তার সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে ভিনাইলিক হাইড্রোজেন। ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝলাম, ক্লিয়ার। তাহলে তুই বল যে এই কার্বনটাতে যে হাইড্রোজেন আছে, এই যে আমি গোল করছি যেটা, এটা কি হাইড্রোজেন? এই হাইড্রোজেন কি হাইড্রোজেন বল? হ্যাঁ, শুনতে পাচ্ছি না আমি।
স্যার অ্যালাইলিক? না, অ্যালাইলিক নয়, অ্যালাইলিক নয়। দেখ, অ্যালাইলিক মানে হচ্ছে যে ডাবল বন্ডের পাশে যে কার্বন আছে, কিন্তু এটা তো পুরোটাই একটা বেঞ্জিন রিং। এটা একটা বেঞ্জিন রিং, এটা কিন্তু একটা ডাবল বন্ডের সিস্টেম নয়, এটা বেঞ্জিন রিং, পুরোটাই একটা রিং। আমি তোকে আবার দেখাচ্ছি সেই জায়গাটা, যে জায়গাটা আমি পড়াচ্ছিলাম। এইখানে আমি এই বেঞ্জিন রিং দেখিয়েছি, তারপরে কার্বন, এইটাকে বলেছি বেনজাইলিক, এই কার্বনটাকে বলেছি। তার গায়েতে কি হাইড্রোজেন থাকবে? ওটা তো একটা ডাবল বন্ড হিসাবে তোকে ভাবলে হবে না, এখানে তো একটা ডাবল বন্ড এরকম নেই। এখানে এই এই স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারটার পার্থক্য রয়েছে, এটা রিং হয়ে যাচ্ছে, এই জন্য সেই জন্য এটাকে বলে বেনজাইলিক হাইড্রোজেন। কথাটা বোঝার চেষ্টা কর। তুই একটা ডাবল বন্ডের সিস্টেম দিয়ে তুই বিচার করলে হবে না, ওটা জিনিসটা পুরো তিনটে ডাবল বন্ড দিয়ে ওটা বেনজিন রিং পুরোটাই। এবার রিং এর গায়েতে একটা কার্বন রয়েছে, তোকে ওখান থেকে আলাদা করে ফেললে হবে না যে এখান থেকে ডাবল বন্ডের পাশের কার্বনে আছে সেই জন্য অ্যালাইলিক হচ্ছে, ওটা তো রিং এর গায়েতে জুড়ে রয়েছে। সেই হিসাবে তোকে চিন্তা করতে হবে, ব্যাপারগুলো বোঝার চেষ্টা কর। যখন একটা আইসোলেটেড ডাবল বন্ড থাকবে, তার সাথে গায়েতে হাইড্রোজেন থাকবে, সেটা অ্যালাইলিক হবে। কিন্তু যখন একটা বেঞ্জিন রিং সিস্টেম থাকবে, তার সাথে যে কার্বন থাকবে, তার গায়েতে হাইড্রোজেন থাকলে সেটা কিন্তু অ্যালাইলিক হবে, সেটা হবে বেনজাইলিক। Is it clear or not? স্যার আরেকবার একটু বলবেন, বুঝতে পারলাম না। আমি কথাটা শুনতে পাচ্ছি না তো, নেটওয়ার্কে কিছু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। কোনটা আরেকবার বলবো? আমি হালকা হালকা বুঝতে পারছি, হালকা হালকা শুনতে পাচ্ছি। বেনজাইলিক হাইড্রোজেনটা যেটা বেনজাইলিক এটা হচ্ছে বেঞ্জিন রিং, মানে এই 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 সিস্টেম থাকলে বেঞ্জিন রিং। বেঞ্জিন রিং এর সাথে এই একটা কার্বন, এই কার্বনটাকে বলে বেনজাইলিক কার্বন। এর সাথে যত হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন হবে বেনজাইলিক হাইড্রোজেন। এটাই হচ্ছে কথা। এবারে তোর যদি এখানে এরকম ডাবল বন্ডটা না থাকতো, এরকম আছে কিন্তু আর কোনো ডাবল বন্ড নেই, তখন কিন্তু এই সিস্টেমটা বেঞ্জিন নয়, তখন এটা অ্যালাইলিক সিস্টেমই হলো, তখন এই হাইড্রোজেনগুলো কিন্তু অ্যালাইলিক হবে। কিন্তু যখন বেঞ্জিন সিস্টেমটা বেঞ্জিন হয়ে যাবে, অনেক ডাবল বন্ড এরকম চলে আসবে, তখন কিন্তু ওটাকে আর অ্যালাইলিক ধরা যাবে না, তখন কিন্তু ওই হাইড্রোজেনগুলোকে তোকে বেনজাইলিকই বলতে হবে। অ্যালাইলিক বলে তাকে আইডেন্টিফাই করা যাবে না, অ্যালাইলিক বলা যাবে না, তখন বেনজাইলিকই বলতে হবে। কথাটা বুঝেছিস? হ্যাঁ স্যার। স্যার এটা ভিনাইলিক হবে না, যেটা লাস্টে করলেন অ্যালাইলিকটা? লাস্টে লাস্টে স্যার করলেন না, যেটা অ্যালাইলিক লিখেছেন রাইট হ্যান্ড সাইডে, ওটা ভিনাইলিক হবে না? ভিনাইলিক একে বলে না, ভিনাইলিক হচ্ছে যেটা ডাবল বন্ড আছে, এই যে কার্বন, এটাকে বলে ভিনাইলিক। ডাবল বন্ড তার গায়েতে লেগে থাকবে। ভিনাইলিক কোনটা? এটা তো ভিনাইলিক মানে হচ্ছে এই দেখ, এই এই হাইড্রোজেন হচ্ছে ভিনাইলিক, মানে ডাবল বন্ডের গায়েতে যেটা লেগে, এটা কি করে ভিনাইলিক হবে? এটা তো ডাবল বন্ডের থেকে তো এটা বেরিয়েছে, এটা ভিনাইলিক হতেই পারে না। এটা তো অ্যালাইলিক বলে অ্যালাইলিক হতে পারে, এটা অ্যালাইলিক, এটা ভিনাইলিক হবে কেন? ভিনাইলিক হচ্ছে যে এই দেখ, এইটা ভিনাইলিক, এই যে ডাবল বন্ড তার গায়েতেই, তুই ভালো করে বোঝার চেষ্টা কর, জিনিসটা গুলোচ্ছিস। এইটা যেটা এরকম ডাবল বন্ড আছে, এই কার্বন গুলো ভিনাইলিক, এই কার্বন এরকম ডাবল বন্ড রয়েছে, তারপরে আরেকটা রয়েছে, এই কার্বন কখনো ভিনাইলিক নয়, এই কার্বন ভিনাইলিক হতে পারে না। ভিনাইলিক হবে এই কার্বন বা এই কার্বন। ভিনাইলিক সবসময় sp2, আমি এই পড়িয়েছিলাম হাইব্রিডাইজেশন, যাকে এখানে তো এখনো হাইব্রিডাইজেশন স্ট্রাকচারে আমি যাইনি, তখন আমি বলবো। কিন্তু ভিনাইলিক হচ্ছে ডাবল বন্ডের গায়েতেই যে কার্বন থাকবে, ডাবল বন্ডের গা থেকে বেরিয়ে যে কার্বন সেটা নয়। কথা বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো যেটা আমি বলছিলাম, এবারে শোন,
সেটা হচ্ছে যে আমরা আগেই এন নিও আইসো এটা নিয়ে বলেছি, কিন্তু বারবার আমার মনে হয় যে এসব জিনিসপত্রগুলো কিন্তু বুঝতে অনেকেরই প্রবলেম হয়ে যায় আর কি। সেই জন্য আমি একটু নোমেনক্লেচারের আগে একটু ভালো করে ব্যাপারটা বলি যে অ্যালকেনগুলোকে কিন্তু এন মানে নর্মাল মানে কোনো ব্রাঞ্চ নেই, এটা হচ্ছে কোনো ব্রাঞ্চ নেই। আইসো মানে হচ্ছে একটা ব্রাঞ্চ আছে, আইসো মানে হচ্ছে একটা ব্রাঞ্চ আছে, আর নিও মানে হচ্ছে এই দুটো ব্রাঞ্চ আছে। বাকি এন এর ভ্যালু যা খুশি হতে পারে, এখানে এন দেয়া অনেকগুলো এরকম CH2 এরকম থাকতে পারে, কিন্তু একটা কার্বনে এরকম দুটো ব্রাঞ্চ থাকবেই থাকবে। কিন্তু আইসো অক্টেন বলে একটা কম্পাউন্ড আছে, সেটাতে এখানে এরকম দুটো ব্রাঞ্চ আছে, আবার তারপরে এখানে আর একটা কার্বন আছে, কিন্তু এর নাম হচ্ছে আইসো অক্টেন। এই নামটা কিন্তু এই কম্পাউন্ড হিসাবে কিন্তু এই নামটার সাথে মেলালে হবে না। এই একটাই কম্পাউন্ড আছে যেটা আইসোর মতো নাম হয়ে রয়েছে, কিন্তু তার স্ট্রাকচারটা কিন্তু নিওর মতো হয়ে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু তোকে আলাদা করে মনে রাখতে হবে। এটা কিন্তু কিছু কিছু ইউপ্যাক নোমেনক্লেচারের মধ্যে কিছু কিছু কম্পাউন্ড ঢুকে রয়েছে, বা ট্রিভিয়াল সিস্টেমে কিছু কিছু ঢুকে রয়েছে, যা কিনা ভুলবশত হয়েছে, ওই ভুলটাই চলছে, ওটা কোনো রেকটিফিকেশন হয়নি। আইসো অক্টেন বললে এই কম্পাউন্ডটাই কেই সবাই লেখে, কিন্তু এটা আইসো মানে হচ্ছে একটা ব্রাঞ্চ হওয়ার কথা, কিন্তু আইসো এখানে কিন্তু নিওর মতো ব্রাঞ্চ রয়েছে, তাহলে এটার একটা পার্ট আইসো রয়েছে, একটা পার্ট নিও রয়েছে, একে কিন্তু আইসো অক্টেন নামেই পরিচিত। এটা আমি তোকে বলে দিলাম, তুই আইসো অক্টেন বলে তুই গুগল করতে পারিস, দেখতে পারিস, এই কম্পাউন্ডটাকেই তোকে দেখাবে, কিন্তু এটাতে নিওর মতো যেরকম দুটো ব্রাঞ্চ থাকে সেরকম আছে। কিছু কিছু জায়গায় মানে এখনো রেকটিফিকেশনের দরকার, কিন্তু এগুলো যেহেতু ট্রিভিয়াল নেম, মানে ট্রিভিয়াল মানে কি, এটা কোনো নিয়ম মেনে নাম হয়নি, এটা সবাই বলেছে যে একটা ব্রাঞ্চ থাকলে আইসো বলবো, দুটো ব্রাঞ্চ থাকলে নিও বলবো, এরকম করে হয়েছে, কিন্তু লিখিত কোনো নিয়ম কানুন নেই। ট্রিভিয়াল সিস্টেম তো অনেক পুরানো সিস্টেম, তো সেই সিস্টেমে কিছু চেঞ্জ হয়নি। তো আইসো অক্টেন এটা কিন্তু পেট্রোলের মধ্যে থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফুয়েল হিসাবে পরিচিত, এবং এটার স্ট্রাকচার এটাই, এবং আইসো অক্টেন নামটা খুব পপুলার, আমি তোকে বলছি যে খুব পপুলার, এবং পরীক্ষার সময় আইসো অক্টেন নাম দিয়ে কোশ্চেন দেয়, বিশেষ করে জয়েন্টে তো দেয়। আইসো অক্টেন দিলে এই কম্পাউন্ডটাই লিখতে হবে তোকে, যে কম্পাউন্ডটা আমি ডান দিকে লিখে দিয়েছি। এটা তুই মনে রাখবি যে আইসো নামের সাথে মিলছে না এরকম একটা কম্পাউন্ড রয়েছে, যেটা কিনা এই কম্পাউন্ডটা, এটা আমি তোকে দেখালাম যে এটা নিওর মতো স্ট্রাকচার হওয়া সত্ত্বেও এটার নামটা কিন্তু আইসো অক্টেন নামেই পরিচিত। ফুয়েল যে পেট্রোল যেটা থাকে, পেট্রোল কিন্তু পেট্রোলের মধ্যে দুটো জিনিস থাকে, আমি হাইড্রোকার্বন যখন পড়াবো তোকে আমি ডিটেলে অনেক কিছু বলবো। তো পেট্রোল তার মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আইসো অক্টেন আর একটা হচ্ছে এন হেক্সেন, এই দুটো জিনিস থাকে। এই দুটোকে পারফেক্টলি মিশিয়ে পেট্রোলটা বানানো হয়, যেটা গাড়ির ফুয়েল হিসাবে ইউজ হয়। এখন প্রত্যেকটা ফুয়েলের একটা নাম্বার থাকে, অক্টেন নাম্বার বলে। অক্টেন নাম্বার মানে 100 পার্টের মধ্যে কত পার্ট ওই আইসো অক্টেনটা রয়েছে, এইরকম একটা হিসাব রয়েছে। তো এভিয়েশন ফুয়েল মানে হচ্ছে যে প্লেন যায় যে ফুয়েলে, এইগুলো হচ্ছে অক্টেন নাম্বার, হাই অক্টেন নাম্বার, কারণ আইসো অক্টেনে কম্বাসন ক্যাপাবিলিটি খুব বেশি, এগুলো বার্ন করলে হাই অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করে, অনেক বেশি অ্যামাউন্ট এনার্জি লিবারেট করে। তো সেই জন্য আইসো অক্টেনটা থাকে, কিন্তু আইসো অক্টেনের সাথে আর একটা রিটার্ডার, মানে আরো একটু এনার্জিটাকে কমাবে, এরকম একটা জিনিস তুই দেখবি যে এলপিজি এর মধ্যে এন বিউটেন থাকে, এন বিউটেন খুব কম্বাস্টেবল, মানে খুব জ্বললে খুব হাই এনার্জি দেয়, কিন্তু ওর মধ্যে প্রোপেন দেয়া থাকে, আইসোবিউটেন দেয়া থাকে। প্রোপেন আইসোবিউটেন কি করে না, ওর কম্বাস্টেবল ক্যাপাসিটিটাকে একটু কমিয়ে দেয়, যার জন্য যদি শুধু এন বিউটেন দিয়েই যদি এলপিজি তৈরি করা হতো, তাহলে তোর মানে রান্না বান্না করতে গিয়ে, মানে একবার রান্না বান্না করতে শুরু করলে, মানে বেগুন ভাজা করছে কি আলু ভাজা করছে, দেওয়ার সাথে সাথে মানে সব পুড়ে যাবে, পুড়ে চারকোল হয়ে যাবে, এত হাই এনার্জি লিবারেট করবে যে কোনো কিছু তুই রান্না বান্না করতেই পারবি না।
মানে রান্না বান্না করতে করতে মানে তোর একদম পুড়ে যাবে, বা খুব জল ইভাপোরেট করে চলে যাবে, ঝোল ফোল, মাংসের ঝোল হচ্ছে, ঝোল ফোল কিছু নেই, একদম পুরো শুকনো কালো হয়ে যাবে। রিটার্ড করতে হবে, মানে কিছু কিছু ফুয়েল, সেই ফুয়েল কিন্তু ফাস্টার করে, আবার অনেক ফুয়েল স্লোয়ার করে। তো সেই দুটোর ব্লেন্ড করে, পারফেক্টলি ব্লেন্ড করে কিন্তু এই ফুয়েলগুলো বানায়। আইস অকটেন হচ্ছে এরকম একটা জিনিস যেটা কিনা 90+ থাকলে এভিয়েশন ফুয়েল মানে প্লেন চলে, আর নিচের দিকে যেগুলো মানে 70+ থেকে 80 এইসব গাড়ি টাড়ি চলে। তো সেই জন্যে এই ফুয়েলের কোয়ালিটি ডিটারমিন্ড হয় যে ফুয়েলের মধ্যে কতটা কি রয়েছে। নিওপেন্টেনে শুধুমাত্র প্রাইমারি হাইড্রোজেনই থাকে। নিওপেন্টেন, এই যে নিওপেন্টেন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আর কোনো রকমের হাইড্রোজেন থাকে না। এই দেখ, সবই প্রাইমারি হাইড্রোজেন, CH3 অল আর প্রাইমারি হাইড্রোজেন অ্যাটম। এগুলো খেয়াল রাখবি, এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু খেয়াল রাখলেই ভালো। তো আরেকটা ব্যাপার আমি তোকে বলছি, আরেকটা ব্যাপারও আজকাল খুব দিচ্ছে, আলফা কার্বন, বিটা কার্বন, এগুলো কি? এগুলোও কিন্তু ট্রিভিয়াল নাম থেকে এসছে, আলফা কার্বন, বিটা কার্বন। তো আলফা কার্বন, বিটা কার্বন কি না, যদি কোনো স্ট্রাকচারে কোনো ফাংশনাল গ্রুপ থাকে, যেরকম OH বা CHO বা Cl, যা কোনো আগে দেখালাম যেগুলো, সেগুলো থাকলে তার সাথে ওই ফাংশনাল গ্রুপের সাথে যদি কোনো কার্বন অ্যাটাচ থাকে তাকে বলে আলফা কার্বন। তার পরেরটা, ওতে যে হাইড্রোজেন থাকবে তাকে বলবে আলফা হাইড্রোজেন। তার পরেরটা, আলফা কার্বনের পরেরটা যেটা থাকবে তাকে বলে বিটা কার্বন। বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে বিটা হাইড্রোজেন। তো হাইড্রোজেনের ব্যাপারটা খুব সিম্পল, যে কার্বন তার নাম অনুযায়ী হাইড্রোজেনের নাম হবে, এটাই পরিষ্কার। আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ যে এই দেখ, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ Cl, তার গায়েতে যে কার্বন আছে এই কার্বন হচ্ছে আলফা কার্বন, এই হাইড্রোজেনটাও অবভিয়াসলি আলফা হাইড্রোজেনই হবে। তার পরেরটা যেটা, সেটা হচ্ছে বিটা, বিটা একে বলে বিটা। এবারে অ্যালডিহাইড গ্রুপ, তার পাশের কার্বন এটা হচ্ছে আলফা, এই হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তার পরেরটা হচ্ছে বিটা। এই যে এটা আবার দুদিকেই সিও গ্রুপ আছে, তার দুদিকেই, এদিকে আলফা এদিকেও আলফা, তো এই কার্বনকেও বলে আলফা কার্বন, এই কার্বনকেও বলে আলফা কার্বন। ফর্মালডিহাইড HCHO, এখানে কোনো আলফা কার্বন নেই, কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ গ্রুপটাই তো অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। তো তার সাথে যদি কার্বন জুড়ে থাকতো তবেই তো হতো। ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন জুড়ে থাকে সেই কার্বনকে বলে আলফা। তো এতে তো একটাই কার্বন আছে, হবে না। এখানে যেরকম এই কার্বনের এই কার্বনের সাথে এই ক্লোরিন জুড়ে রয়েছে, তাহলে এই কার্বনটা আলফা, আলফার পরে বিটা, এটাও বিটা, এদিকেও বিটা, দুদিকেই বিটা। আবার COH গ্রুপ, এখানে পাশের কার্বনটা হচ্ছে আলফা, তার সাথে যে হাইড্রোজেন আছে এগুলো আলফা হাইড্রোজেন, পরেরটা হচ্ছে বিটা। তো আলফা বিটা দিয়ে এরকমও ভাবে ডিটারমিন করা হয়েছিল, বলা হয়, কখনো কখনো নাম এখনো বলা হয়, কোশ্চেনের মধ্যে থাকে, বিটা, বিটা ক্লোরো বিউটানোইক অ্যাসিড, এরকম করে বলে নাম, এখনো বলে। এগুলো সবই কিন্তু ইউপ্যাক নোমেনক্লেচারের মধ্যে ইউজ হয়, বা কমন নেম, ট্রিভিয়াল নেম হিসাবে কোশ্চেন পেপারের মধ্যে থাকে। তুই যদি না জানিস, এবারে তোকে আলফা বিটা এরকম ভাবে দিয়ে দিলে তুই কিন্তু চমকে যাবি, তুই ভাববি যে এটা কি স্যার পড়ায়নি, আলফা বিটা কোত্থেকে চলে এলো নোমেনক্লেচারের মধ্যে। কিন্তু সবই আছে, বইতে হয়তো নেই, কিন্তু কোশ্চেনের মধ্যে থাকে টাকে, এগুলো কিন্তু তোকে খেয়াল করতে হবে যে আলফা বিটা কাকে বলে। ফর্মালডিহাইডে কিন্তু কোনো আলফা কার্বন নেই, কোনো আলফা হাইড্রোজেন নেই, দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ একটা রিয়াকশন আছে ক্যানিজারো রিয়াকশন বলে, আমি তোকে পড়াবো। সেই রিয়াকশন যাদের আলফা কার্বন থাকে না, যাদের আলফা হাইড্রোজেন থাকে না, তারাই সেই রিয়াকশন দেয়, তখন খুব সহজে আইডেন্টিফাই করা যাবে যে এই কম্পাউন্ডটা দেবে না। তো আলফা কার্বন বিটা কার্বনের কথা বললাম। এবার কি না, আমরা ইউপ্যাক যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে চলে আসছি। তার মধ্যে ট্রিভিয়াল নেম যা যা ইউজ করব সেগুলো তো আমি অলরেডি বলেই নিয়েছি, যেগুলো এগুলো ইউজ করব, কিন্তু অরিজিনাল যে ইউপ্যাক নেম, তার যে নিয়ম কানুন আছে সেগুলো তো আমাকে পড়তেই হবে, জানতেই হবে। তো তার একটা আমি ট্রি বানিয়ে দিয়েছি, সেই ট্রিটায় কি দেখা যাচ্ছে
না ইউপ্যাক সিস্টেমে নামের মধ্যে তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে কি ওয়ার্ড রুট বা রুট ওয়ার্ড, একটা হচ্ছে কি সাফিক্স, আর একটা হচ্ছে প্রিফিক্স। সাফিক্স, প্রিফিক্স আর ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটটা থাকবে, তার আগে প্রিফিক্স থাকে, পরে থাকে সাফিক্স। সাফিক্স আবার দু রকমের, প্রাইমারি সাফিক্স আর সেকেন্ডারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স মানে কি নেচার অফ দ্য কার্বন চেন, মানে ওই কার্বন চেনের মধ্যে কি আছে, ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে, এসব ঠিক হয় প্রাইমারি সাফিক্স দিয়ে। কিন্তু সেকেন্ডারি সাফিক্স দিয়ে ঠিক হয় ফাংশনাল গ্রুপ, ওটা কি ওএইচ গ্রুপ আছে, ওটা কি সিওওএইচ গ্রুপ আছে। সেরকম প্রিফিক্সও কিছু কিছু আছে যারা নামের আগেতে সবসময় বসে। আমি তোকে সব কথাই বলছি, তুই আমার কথা শোন, একদম সিম্পল ব্যাপার, ইজিয়েস্ট ওয়েতে আমি প্রেজেন্টেশন রেডি করেছি, সহজেই যাতে বুঝতে পারিস, এবং এটা তুই রেখে দিবি, তোর কাজে লাগবে এই পিডিএফটা, কারণ এই পিডিএফটার মধ্যে সমস্ত নিয়ম কানুন আমি দিয়েছি উইথ এক্সাম্পল। একটা সিঙ্গেল নিয়মও আমি বাদ দিইনি, যতগুলো বই ছিল সব বইগুলোকে আমি কনসাল্ট করেছি, কনসাল্ট করে দেখেছি যে যত ম্যাক্সিমাম যা যা নিয়ম ছিল সব নিয়ম কানুনগুলো আমি এখানে উইথ এক্সাম্পল ইনক্লুড করেছি। সেই জন্যে তোর মিনিমাম অন্য বইয়ের কোনো হেল্প লাগবে না, এখানে যা যা নিয়ম আছে আমি তোকে পরপর আমি তোকে বলবো উইথ এক্সাম্পল। তো প্রথম কথা হচ্ছে যে ওয়ার্ড রুটটা কি না, ওয়ার্ড রুট হচ্ছে কি না একটা চেন থাকবে, তাতে ম্যাক্সিমাম লংগেস্ট কার্বন চেন, তাতে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য প্যারেন্ট চেন। তো সেই চেনের মধ্যে কতগুলো কার্বন অ্যাটম পর পর জুড়ে রয়েছে সেটা অনুযায়ী হবে তার নাম, যেরকম পেন্ট, হেক্স, হেপ্ট ইত্যাদি নাম হবে। ইন্ডিকেটিং দ্য নাম্বার অফ কার্বন ইউজড ফর কন্টেনিং মোর দ্যান 4 কার্বন অ্যাটমেতেই এগুলো ইউজ করা হয়, পেন্ট, হেক্স, হেপ্ট। আর চারটের আগে কিন্তু এরকম ধরনের গ্রিক এগুলো ইউজ করা হয় না, নর্মাল যেগুলো মিথ, ইথ, প্রোপ আর বিউট, এই চারটে কিন্তু এই নামগুলো কিন্তু গ্রিক নেম নয়, গ্রিক প্রিফিক্স নয়। গ্রিক প্রিফিক্স হচ্ছে কোথা থেকে না এই পেন্ট থেকে, পেন্ট, হেক্স, হেপ্ট এগুলো হচ্ছে গ্রিক প্রিফিক্স। বাকি এগুলো নর্মাল ট্রিভিয়াল নাম, মিথ একটা থাকলে মিথ, ইথ, প্রোপ, বিউট, এই চারটে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো কিন্তু কোনো নাম্বারের প্রিফিক্স নয়, ভালো করে বোঝার চেষ্টা কর। অক্ট 8টাকে বলে, নন 9টাকে বলে, ডেক 10টাকে বলে, এগুলো গ্রিকেতেই রয়েছে। কিন্তু এই মিথ বা ইথ বা প্রোপ এগুলো সবই হচ্ছে কি না অ্যালকেন গুলোর নাম দেয়া রয়েছে, একেবারে 14 পর্যন্ত অ্যালকেন গুলোর নাম, এগুলো সবই হচ্ছে নেম অফ অ্যালকেন। এবারে কিভাবে এখান থেকে ওয়ার্ড রুটটা আসবে না, ওয়ার্ড রুটটা আসবে এখান থেকে একটা কি না, এখান থেকে ওয়ার্ড রুটটা আমরা কিভাবে করব না, ওই জাস্ট প্রথমের পোর্শনটা লিখে দেবো, মিথ এনটা বাদ দিয়ে দেবো, লিভিং এনটা বাদ দিয়ে বাকি পোর্শনটা হচ্ছে ওয়ার্ড রুট। একটা কার্বন আছে মিথ, দুটো কার্বন আছে ইথ, তিনটে কার্বন আছে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, এরকম করে হবে। এই ব্র্যাকেটে একটা একটা করে এ লেখা আছে, তার কারণ আমি তোকে পরে বলছি। এইখানে লিখে দিয়েছি একটু, এক্সট্রা এ ইজ গিভেন প্যারান্থেসিস ইউজড অনলি if the primary suffix is added to the word root begins with the consonant except y. In general, word root for carbon chain is ALK, মানে মিথ, ইথ, প্রোপ, বিউট এভাবে ইউজ করতে হবে। আর একটা এ যদি ইউজ করতে হয় তাহলে সেটা আমি তোকে পরে বলছি। প্রাইমারি সাফিক্স যে ওর পরের যে লেটারটা যেটা দিয়ে শুরু হবে প্রাইমারি সাফিক্স, সেটা কি লেটার দিয়ে শুরু হবে তার উপরে বেস করে একটা এ লাগাতে হতেও পারে বা নাও লাগাতে হতে পারে, সেটা আমি তোকে পরে বলছি।
দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ার্ড রুটটা তো এইভাবে ঠিক হলো যে কতগুলো কার্বন চেন আছে। প্রাইমারি সাফিক্স কি না, প্রাইমারি সাফিক্স এরপরে প্রাইমারি সাফিক্স হচ্ছে ইন্ডিকেটিং স্যাচুরেশন অর আনস্যাচুরেশন ইন দ্য কার্বন চেন, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কি নেই। তো তার জন্য কিভাবে করতে হবে না, সিম্পল ব্যাপার, আমি তোকে বলে দিচ্ছি যে যদি কোনো সিঙ্গেল বন্ড থাকে, মানে কার্বন কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, তখন কিন্তু প্রাইমারি সাফিক্স এন ইউজ করতে হবে। কিন্তু যদি ডাবল বন্ড থাকে তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে ইন ইউজ করতে হবে। দুটো ডাবল বন্ড থাকলে ডাই ইন ইউজ করতে হবে। তিনটে ডাবল বন্ড থাকলে ট্রাই ইন ইউজ করতে হবে। এবারে বিষয়টা হচ্ছে, ধর তুই ওখানে পেন্ট লিখলি আর এখানে লিখলি ডাই ইন, তো এই ডি যেহেতু আছে তাই এটা কনসোনেন্ট, সেই জন্য এখানে একটা এ ইউজ করতে হবে, যেটা আগে যার কথা বলছিলাম, সেই জন্য এটা পেন্টাডাইন হয়ে যাবে। কিন্তু ওই ওয়াই বা এই ওয়াইটার ক্ষেত্রে কিন্তু ওটা ইউজ করা যাবে না। ওয়াইটার ক্ষেত্রে যেরকম আমি এটা ইউজ করব না, ওয়াই এর ক্ষেত্রে এটা ইউজ করব না। বাকি কনসোনেন্ট গুলোর সব জায়গাতেই ভাওয়েলের ক্ষেত্রে তো ইউজ করব না, আর ওয়াই এর ক্ষেত্রে ইউজ করব না, ওয়াইটা এখানে এক্সট্রা ধরে নেওয়া হলো। আর বাকি সব ক্ষেত্রেই আমরা কি করব না, যদি কনসোনেন্ট থাকে তাহলে একটা এ ইউজ করব। পেন্টাডাইন, হেক্সাডাইন এরকম করে হবে, কিন্তু পেন্ট ইন হবে, পেন্টা ইন হবে না। যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেটা এটা বসবে না, যদি ভাওয়েল না থাকে, যদি কনসোনেন্ট থাকে তাহলে এটা বসবে। কিন্তু ওয়াই এর আগেও কিন্তু এটা বসবে না, ওয়াইটাকে ভাওয়েলের মধ্যেই ধরে নিতে হবে, ওয়াইটাকে তোকে ভাওয়েলের মধ্যেই ইউজ করতে হবে। এ আই ও ইউ ওয়াই, এইগুলোর আগে তুই এ বসাবি না। কিন্তু বাকি সব আদারগুলো থাকলে তার আগে তুই মানে এ দিবি, মানে ওয়ার্ড রুটের পরে তুই একটা এ দিবি। ব্যাপারটা কি ক্লিয়ার? ব্যাপারটা পরিষ্কার কি পরিষ্কার নয় বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরিষ্কার স্যার। পরিষ্কার। আচ্ছা, এবার হ্যাঁ স্যার। সেকেন্ডারি সাফিক্স, তো ওয়ার্ড রুট বসাবো, তারপরে প্রাইমারি সাফিক্স বসাবো, তারপর সেকেন্ডারি সাফিক্স। আমি বলেছিলাম কি, সেকেন্ডারি সাফিক্সকে ফাংশনাল গ্রুপ দিয়ে, ফাংশনাল গ্রুপটাকেই বোঝানো হয় সেকেন্ডারি সাফিক্স। তো সেকেন্ডারি সাফিক্স তার নাম লেখার সময় কি না, যদি সেকেন্ডারি সাফিক্স কিছু সেকেন্ডারি, ধর ইন, এন, আইন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রাইমারি সাফিক্স। আর সেকেন্ডারি সাফিক্সের কি না, ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপগুলোর নাম আছে, অ্যালকোহল অল দিয়ে তার নাম হয় অ্যাল। তো এই যে লাস্টের যে ই গুলো আছে, এই ই গুলো কিন্তু ওই একই কারণে ড্রপ করবে, যদি সেকেন্ডারি সাফিক্স এর নাম এ আই ও ইউ ওয়াই এইসব দিয়ে যদি সেকেন্ডারি সাফিক্সের নাম হয়, তাহলে প্রাইমারি সাফিক্সের ই গুলো সব ড্রপ করে যাবে, ইগুলো থাকবে না, ইগুলো বাদ যাবে। যদি সেকেন্ডারি সাফিক্স গুলো এ আই ও ওয়াইটাকে সবসময় এর মধ্যে ধরে নিতে হবে। যদি তোর ধর এল বলে একটা কিছু লেখা হয়েছে, তো এদিকে আছে পেন্ট আর সিঙ্গেল বন্ড, মানে ওর গায়ে এন, তো পেন্ট এই ইটা বাদ গিয়ে এটার নাম হয়ে যাবে পেন্টান্যাল, এরকম করে হবে। কিন্তু যদি ওখানে এ আই ও ইউ বদলে ধর নাইট্রাইল আছে, ধর পেন্ট এন, আর এখানে সেকেন্ডারি সাফিক্স সায়ানাইডকে বলে নাইট্রাইল, তো নাইট্রাইল এন দিয়ে শুরু,
তো তোকে এখানে পেন্টেন নাইট্রাইলই বলতে হবে, তুই পেন্টান নাইট্রাইল বলতে পারবি না। পেন্টান নাইট্রাইল এটা বলা যাবে না, এটা ভুল। পেন্টেন নাইট্রাইল বলতে হবে, তখন কিন্তু ইটা থাকবে। সেকেন্ডারি সাফিক্সের নাম এ আই ও ইউ ওয়াই দিয়ে শুরু হলে প্রাইমারি সাফিক্সের সকলেরই লাস্টে ই আছে। প্রাইমারি সাফিক্স তিনটে আছে, এন, ইন, আইন। প্রাইমারি সাফিক্স বোঝায় ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ডকে। আর সেকেন্ডারি সাফিক্স বোঝায় হচ্ছে কি না তোর ফাংশনাল গ্রুপকে। তো ফাংশনাল গ্রুপের এতগুলো ফাংশনাল গ্রুপের নাম রয়েছে। এই যে ফাংশনাল গ্রুপ গুলো রয়েছে, অ্যালকোহল, অল, থায়ল, এসএইচ, অ্যামিন, অ্যাল, ওন। এই যে সালফোনিক অ্যাসিড, কিটোন, সালফোনিক অ্যাসিড, সালফোনিক, ওইক অ্যাসিড, ওইক অ্যানাইড্রাইড, ওইক অ্যাসিড, অ্যামাইড, অয়েল, ওয়েট, নাইট্রাইল, সবেতে দেখবি এই সালফোনিক এই এস দিয়ে শুরু। বাকি সব দেখ থায়ল এই টি দিয়ে শুরু, আর এইখানে আছে হচ্ছে নাইট্রাইল এন দিয়ে শুরু। বাকি সবগুলোতেই কিন্তু তোর এ আই ও ইউ ওয়াই এইসব দিয়েই শুরু আছে। মানে এই দু তিনটে জায়গায় শুধুমাত্র ইটা থাকবে। এছাড়াও কি না, ধর অ্যাল দুটো আছে, তখন তুই ডাইয়াল লিখবি, তখন ওটা ডি চলে আসবে বলে তখনও ইটা থাকবে। ডাইয়াল, ট্রাইয়াল এরকম হয়ে যাবে, তখনও কিন্তু থাকবে, তখনও কিন্তু ওই ইটা থাকবে। তো এটা হচ্ছে তোর লিস্ট যাদের আমরা নামটা করব, যাদের নামটা আমরা যখন করব তখন, হ্যাঁ নাইট্রাইল, ওটা নাইট্রাইল, ঠিকই স্বস্তিকা, ওটা নাইট্রাইল, লাস্টেরটা নাইট্রাইল, সিএন নাইট্রাইল। আমি আলাদা করে নাইট্রাইল পড়াবো, কোনো চিন্তা নেই, নাইট্রাইল আলাদা করে নমেনক্লেচার পড়াবো। তো এবারে হচ্ছে কি না, আমি তোকে বলেছি কি ওয়ার্ড রুটটা কিভাবে আসে। দ্বিতীয় কথা বলেছি কি না প্রাইমারি সাফিক্স কিভাবে আসে, সেকেন্ডারি সাফিক্স কিভাবে আসে সেটা বলেছি। তার সাথে সাথে আমি এই কখন থাকবে কখন থাকবে না ইটা, সেগুলো কথা আমি এখানে লিখেও দিয়েছি। ইফ দ্য নেম অফ দ্য কনসোনেন্ট এক্সেপ্ট ওয়াই, the terminal e of the primary suffix is retained while adding secondary suffix to it. For example, thioalcohol have the secondary suffix thiol, so e of n should not be dropped. Kintu terminal e of primary suffix is also be written if some numerical prefix like di, tri are used before secondary suffix. ডাইঅল, ডাইয়াল এসবের সময় কিন্তু ইটা থাকবে, আর বাকি সব ক্ষেত্রে ইটা চলে যাবে। তো আমি তোকে তিনটে জিনিসের কথা এখনো পর্যন্ত বললাম, ওয়ার্ড রুট আর প্রাইমারি সাফিক্স। এবারে তোকে জানতে হবে প্রিফিক্স, মানে নামের আগেতে কোনটা বসবে, সেটা হচ্ছে প্রিফিক্স। তো নাম ওয়ার্ড রুটের আগে অ্যাপিয়ার্স বিফোর ওয়ার্ড রুট ইজ কল্ড প্রিফিক্স। ওয়ার্ড রুটের আগে যেটা বসে সেটাকে বলে প্রিফিক্স। তো কারা কারা এই ওয়ার্ড রুটের আগে বসে, কোন কোন গ্রুপ বা কারা আগে বসে আমি তোকে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে যত অ্যালকাইল গ্রুপ হয়, অ্যালকাইল গ্রুপ তো তোকে আমি আগেই বলেছি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ যাওয়ার পরে যে গ্রুপটা আসে সেটা অ্যালকাইল গ্রুপ, এবং সেটা নিয়ে আমি তোকে অনেক কথা বলেছি, আজকেও বলেছি, ইভিন আগের দিনকারও বলেছিলাম অ্যালকাইল গ্রুপ কোনগুলো হয়, সেকেন্ডারি বিউটাইল, পেন্টাইল, আইসোপেন্টাইল, নিওপেন্টাইল, এই মিথাইল, ইথাইল, আইসোবিউটাইল, নিওপেন্টাইল, এই সব কথা আমি তোকে বলেছি। তো সেগুলো সবই এখানে আর একবার রয়েছে। মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, এন প্রোপাইল, আইসোপ্রোপাইল, ভিনাইল, আজকে বলেছে ভিনাইল, আবার দেখ ভিনাইল, এই দেখ অ্যালাইল, CH2CH, এই দেখ অ্যালাইল, এই দেখ ফিনাইল, C6H5, এটা হচ্ছে ফিনাইল। এগুলো সবই নামের আগে বসবে, ওয়ার্ড রুটের সাথে বসবে, ওয়ার্ড রুটের আগে বসবে। এগুলো একটু খেয়াল রাখবে। এরা বেনজাইল, এরা CH2 বেনজাইল।
ও টলুইল, এখন যদি নাও মনে রাখতে পারিস এম টলুইল, পি টলুইল, এটা আমি ইন অ্যারোমেটিক বলবো, ইন অ্যারোমেটিক নোমেনক্লেচার বলবো। তবু এখানে জাস্ট আমি লিখে দিয়েছি, ও মানে হচ্ছে অর্থ এর নাম, এম মানে হচ্ছে মেটা, আর পি মানে হচ্ছে প্যারা, এগুলো এদের নাম। তো এ নিয়ে আমি ডিটেলে আসবো, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে পড়বি, ছেড়ে দিবি, অসুবিধার কিছু নেই, আমার কিছু যাবে আসবে না, আমি তোকে পরে এগুলো সবই আমাদের নোমেনক্লেচারের মধ্যে আসবে। জাস্ট যেখানে অ্যালকাইল গ্রুপ পড়াচ্ছিলাম তো সেখানে বিউটেনের আমি বলেছি, আবার একবার লিস্ট করে দিয়েছি, দেখ এন বিউটাইল কোনটাকে বলে, সেকেন্ডারি বিউটাইল কোনটাকে বলে, আইসো বিউটাইল কোনটাকে বলে, টারশিয়ারি বিউটাইল কোনটা, এক জায়গায় সব দিয়েছি, তুই কম্পেয়ার করতে পারবি। তোকে যা যা আগে বুঝিয়েছি সেটাই, সেকেন্ডারি বিউটাইল এটা 2 ডিগ্রি ছিল, 2 ডিগ্রি সেখান থেকে গেছে, এন বিউটাইল এটা 1 ডিগ্রি ছিল, এটা আইসো বিউটাইল একটা ব্রাঞ্চ আছে, এটা টারশিয়ারি বিউটাইল এটা 3 ডিগ্রি কার্বন ছিল, তার থেকে একটা হাইড্রোজেন গেছে। এরকম পেন্টেনের ক্ষেত্রেও আমি এরকম একসাথে লিস্ট বানিয়ে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রুপগুলো তুই এখান থেকে দেখে ঝটপট তুই বুঝে যাবি, ইভেন তুই একটু প্র্যাকটিস করবি। পেন্টেন পর্যন্ত ম্যাক্সিমাম গ্রুপটা থাকে, মিথাইল ইথাইল সব জায়গায় থাকে, আর তারপরে যদি সব থেকে বড় গ্রুপ থাকে তাহলে পেন্টেন পর্যন্ত থাকতে পারে, তার বেশি থাকবে না, ইভেন জয়েন্টেও থাকবে না, তার বেশি গ্রুপ থাকবে না। যদি এই গ্রুপের নাম ভুলেও যাস তাহলেও কিভাবে করতে হবে সেটাও আমি তোকে বলে দেবো, কোনো চাপ নেই, একেবারেই চাপ নেই, একদম খুব সিম্পল ওয়েতে এগোতে থাক, কোনো চাপ নেই। তো আমরা প্রিফিক্সের কথা বললাম, অ্যালকাইল গ্রুপ বলেছি, কিন্তু অ্যালকাইল গ্রুপ ছাড়াও সাম ফাংশনাল গ্রুপ, দে আর অলওয়েজ ইন্ডিকেটেড বাই প্রিফিক্স ইনস্টেড অফ সেকেন্ডারি সাফিক্স। ফাংশনাল গ্রুপ কারা হয়? সেকেন্ডারি সাফিক্স হয়, কিন্তু কিছু ফাংশনাল গ্রুপ আছে তারা সবসময় প্রিফিক্স হয়, তারা কখনো সেকেন্ডারি সাফিক্স হয় না। তারা কারা? তারা এরা, এই টেবিলটা দেখলে তুই বুঝতে পারবি যে এই কটা হচ্ছে কি না, সব সময়তেই তারা ইউজড অ্যাজ প্রিফিক্স অনলি, তাদেরকে শুধুমাত্র প্রিফিক্স হিসাবে ইউজ করা হয়, নামের আগে ইউজ করা হয়, কোনো ব্যাপার নেই। ইউপ্যাক সিস্টেমে বলা আছে, একদম পরিষ্কার করে বলা আছে, কোনো অসুবিধার কিছু নেই। নাইট্রো আছে তার মধ্যে, অ্যালকক্সি মানে ইথার, অ্যালকক্সি মানে হচ্ছে ইথার, ক্লোরো, ব্রোমো, আয়োডো, হ্যালোজেন, ফ্লুরো, নাইট্রোসো, এনো এটা রিসেন্টলি অ্যাড হয়েছে, নাইট্রোসো, ইপক্সি হয়তো দেবে না, কিন্তু আমাদের সব জেনে রাখতে হবে। তো এদের প্রিফিক্স কি নাম দিবি তুই, নামের আগেতে বলবি যখন তখন কি বলবি সেটা আমি তোকে বললাম। এটা হচ্ছে প্রিফিক্সে কারা কারা যেতে পারে সে কথা আমি তোকে বললাম। তার মানে তোকে আমি যে ক্যাটেগরি তাদের কথা আমি সবগুলোই বললাম, যে কি কি ক্যাটেগরি আছে এখানে, নামেতে কি কি পার্ট থাকে, প্রিফিক্স থাকে, ওয়ার্ড রুট থাকে, প্রাইমারি সাফিক্স থাকে, সেকেন্ডারি সাফিক্স থাকে। এবারে আর একটা জিনিস তোকে জানতে হবে যে যদি পলিফাংশনাল কম্পাউন্ড হয়, পলিফাংশনাল মানে কি? পলিফাংশনাল মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ, একের বেশি মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ, ধর OH আছে আবার CH আছে বা COOH, তো থাকলে কি হবে না, তাদের মধ্যে একটাই কেবলমাত্র সেকেন্ডারি সাফিক্স হবে, বাকি যারা সেকেন্ডারি সাফিক্স হতো তাদেরকে আর সেকেন্ডারি সাফিক্স বলা যাবে না, তাদেরকে বলা হবে অ্যাজ প্রিফিক্স, তাদেরকে প্রিফিক্স হিসাবে ট্রিট করতে হবে। কিন্তু যখন তাদেরকে প্রিফিক্স বলবি তাদের যে নামটা যেটা ছিল সে নামটা চেঞ্জ হয়ে যাবে। ধর আমি কথার কথা বলছি যে OH এটা হচ্ছে অল, আর COOH হচ্ছে ওইক অ্যাসিড, দুজনে যদি একসাথেই থাকে কোনো কম্পাউন্ডের মধ্যে, তো একটা প্রেফারেন্স অর্ডার রয়েছে, তাতে যার প্রেফারেন্স বেশি সেই কিন্তু সেকেন্ডারি সাফিক্স হবে, বাকিটা হয়ে যাবে কি না, বাকিটা হয়ে যাবে প্রিফিক্স। যেবারে যখন এই OH টা ধর OH আর COH আছে, তো OH টা হয়ে গেল প্রিফিক্স,
কারণ ওএইচ এর প্রেফারেন্স কম। তো প্রিফিক্স হলে ওর নামটা আর তখন অলটা বলা যাবে না, ওর নামটা তখন চেঞ্জ হয়ে গিয়ে হাইড্রক্সি এরকম বলতে হবে। তো সেই জন্যে মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে তার মধ্যে কোনো একটা ফাংশনাল গ্রুপকে যেটা প্রেফারেন্স অর্ডার অনুযায়ী আসবে তাকে বলতে হবে কি না, তাকে বলতে হবে সেকেন্ডারি সাফিক্স, আর বাকি যে থাকবে বা যারা থাকবে তারা হয়ে যাবে প্রিফিক্স। ওই যারা প্রিফিক্স ছিল আগে তাদের সাথে এই প্রিফিক্সটাও ইউজ করতে হবে। করার পরে প্রিফিক্সে যেই তুমি নিয়ে যাবে তখন কিন্তু তার নাম চেঞ্জ হয়ে যাবে, যে নাম বলা হতো সে নাম বলা যাবে না। তো কি হবে না, যখন কেউ প্রিফিক্স হিসাবে ইউজ হবে, যারা 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 জেনারেলি প্রিফিক্স হিসাবে ইউজ হয় তাদের কথা ওএইচ, তখন তার নাম হয়ে যাবে হাইড্রক্সি, সিএন সায়ানো, আইসোসায়ানো, ফরমাইল, মার্কাপ্টো, অ্যালকাইল থায়ো, অ্যালকাইল অ্যামিনো, সালফো, এগুলো কিন্তু অ্যাজ প্রিফিক্স হিসাবে তার নাম। অরিজিনালি ওএইচ কে অল বলে, সিএন কে নাইট্রাইল বলে, কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে গেল। তারপরে সিওএইচ কার্বক্সি, সিওআর কার্বঅ্যালকক্সি, সিওএস হ্যালোফরমাইল, কার্বোমাইল, অ্যামিনো, ইমিনো, ডাইঅ্যালকাইল ইমিনো, কিটো অক্সো। তো এগুলো সবই হচ্ছে তারা যদি প্রিফিক্সে যায় এই ফাংশনাল গ্রুপ তাদের কি নাম হয়, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কিন্তু দেখ মুখস্থ করতে হবে না, তুই করতে করতে অটোমেটিক ব্যাপার চলে আসবে। মুখস্থ কিন্তু বেশি দিন থাকে না, মুখস্থ নয়, মুখস্থ আমি কাউকে করতে বলবো না, বারবার বিভিন্ন এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে একদম সিম্পল ব্যাপার দেখবি তোর মধ্যে চলে আসবে। কারণ এই জিনিস 12এও আছে, নোমেনক্লেচার ছাড়া তুই 12এ চলতেই পারবি না, কারণ অর্গানিক কম্পাউন্ডের নাম তো তোকে লিখতেই হবে। অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচারটা সিলেবাসে নেই, ঠিক আছে, 11এরটা 11-এ আছে, 12-এটা, কিন্তু অর্গানিক তো ওখানে আছে। এবারে ওখানে যে কম্পাউন্ড গুলো আছে তাদের নামটা তুই কি করে লিখবি? ইউপ্যাক নোমেনক্লেচার ছাড়া তুই কোনো মতেই তুই লিখতে পারবি না, কোনোভাবেই তোর কাজ হবে না। অর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু পুরোটাই 11 এবং 12 দুটোই লাগবে একসাথে ফাইনাল পরীক্ষার সময়, এটা তুই মনে রাখিস। যদি ভাবিস যে অর্গানিক কেমিস্ট্রি বাদ যাবে তাহলে বাজে কথা। কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ভলিউমের জন্য ভয় পায়, এই নোমেনক্লেচার পড়াচ্ছি, কত কিছু আছে। এইবারে দেখ যে সবগুলো জানা হয়ে গেল, এবার নামটা লিখবো কি করে, কিভাবে আমি নামটা লিখবো সেটা দেখ। তো নামটা লেখার সময় কি না, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথমে তোকে লিখতে হবে প্রিফিক্স বা প্রিফিক্সেস, একাধিক থাকতে পারে, সেটা প্রথমে। তারপরে লিখতে হবে ওয়ার্ড রুট, তারপরে লিখতে হবে প্রাইমারি সাফিক্স, তারপরে লিখতে হবে সেকেন্ডারি সাফিক্স। তাহলে তোর নামটা কমপ্লিট হবে এই সবগুলো লিখতে। কোথায় ই বসবে কি কোথায় এ বসবে সব কথা আমি বলেছি, নামের এক্সাম্পল দিতে দিতে সবই আমি তোকে বলবো, বলতে বলতে যাব, আজকেও বলবো, আগামী দিনেও বলবো। তো দেখ যে আমরা কি করছি না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখ এই কম্পাউন্ডটা, এতে প্রিফিক্স কি না, মিথাইল হচ্ছে এটা প্রিফিক্স, নামের আগে চলে গেছে। ওয়ার্ড রুট, কটা কার্বন আছে না, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে বিউট। প্রাইমারি সাফিক্স, এর মধ্যে শুধু সিঙ্গেল বন্ড আছে, এ এন ই, কিন্তু এটা ও দিয়ে শুরু, মানে ওএইচ আছে অল, তো ইটা বাদ চলে গেছে, অল, তাহলে মিথাইল। এবারে মিথাইলের পজিশন লিখতে হবে, এই 1 2 3, 3 নম্বর পজিশনে মিথাইল রয়েছে, তাহলে 3 মিথাইল বিউটেন। বিউটেনের এই ইটা বাদ চলে যাবে, ইটা থাকবে না, বিউটান। 1-এ অল আছে, 1 নম্বর কার্বনে অল আছে, তাহলে 1 অল। যখন আমি নাম্বারিং করব আমি একটু বাদে বলে দিচ্ছি সেগুলো, নাম্বারিং এর ব্যাপারটা আমি এখনো বলিনি, নাম্বারিং কিভাবে করতে হবে, কিন্তু জাস্ট কোনটা কোনটা সাজিয়ে সাজিয়ে লিখতে হবে সেটা আমি। নাম্বার ওএইচ ফাংশনাল গ্রুপ সবসময় কম নাম্বার পায়, এটা 1 2 3, তাহলে এখানে আছে ব্রোমো, কটা কার্বন, 3টে কার্বন, প্রোপ ইন অল, এই ইটা
বাদ চলে গেল, তাহলে 2 ব্রোমো প্রোপ 1 ইন, মানে ডাবল বন্ডটা কোথায় আছে মেনশন করতে হবে, যে কোনো কিছুই কোথায় আছে মেনশন করতে হবে। 1 ইন, ইটা বাদ চলে গেছে, 1 অল। ঠিক এভাবে আমাদের নামটা কিন্তু কমপ্লিট করতে হবে, যেভাবে আমি তোকে বললাম, পরপর হিসাব করে করে তোকে বললাম। দেখ আরো একটা এক্সাম্পল দেখ, যদি ক্লিয়ার না হয় তাহলে আরো একটা এক্সাম্পল দেখ। দেখ তুই এখানে কতগুলো কার্বন আছে, এটা অন্যভাবে বোঝাচ্ছি, যে 2টো কার্বন আছে, তাহলে 2টো কার্বন আছে, তাহলে ওয়ার্ড রুট হবে ইথ। এটা প্রাইমারি সাফিক্স সিঙ্গেল বন্ড আছে, তাহলে এন, কিন্তু ইটা বাদ চলে যাবে, সেকেন্ডারি সাফিক্স অল আছে, ইথানল। এটা খুব ছোটখাটো ব্যাপার, 2টো কার্বন আছে, ইথ এন, কিন্তু ইটা বাদ চলে যাবে, ওইক অ্যাসিড আছে, ও দিয়ে শুরু আছে, ইথানোইক অ্যাসিড। তো এইভাবে আমাদের নামটা আসবে। তো সমস্ত পার্টগুলো তোকে বলা হয়ে গেল। এবারে রুল জানতে হবে, যে আমরা নাম্বারিং কিভাবে করব, রুলস। কারণ এটা হচ্ছে বিভিন্ন পার্টগুলো আমি তোকে বললাম, কিন্তু রুল তো তোকে বলা হয়নি। এবার রুল বলতে হবে। তো রুল যখন বলবো, তখন প্রথম হচ্ছে লংগেস্ট কার্বন চেন রুল ফর দ্য অর্গানিক কম্পাউন্ড। দেখ কত কিছু আছে, কিভাবে আমি তোকে বলছি পরপর। দ্য লংগেস্ট পসিবল কার্বন চেন, ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথম কি, লংগেস্ট পসিবল কার্বন চেন ইজ সিলেক্টেড and the compound is named as the derivative of the hydrocarbon using word root। মানে ডেরিভেটিভ কথা ছাড়, ওই নাম্বারটাই তোকে ধরে নিতে হবে, যে ওই কার্বন থেকেই ওই কম্পাউন্ডটা এসছে, ওই নাম্বারের কার্বন থেকে। এখানে দেখ যে 1 2 3 4 5 6, তুই যদি কোন একটা প্রান্ত থেকে নাম করিস, তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত চলে। তুই যদি এরকম ভাবে নাম করতিস, তাহলে 1 2 3 4 5 হতো, মানে এইভাবে যদি তুই যেতিস 5 হতো, বা এইভাবে দিলে 1 2 3 4। তো 4 বা 5 এগুলো কিন্তু নামেতে হবে না। বড় কার্বন চেন, 6টা কার্বন চেন, যেটা বড় হয়েছে সেটাই সিলেক্ট তোকে করতে হবে। যেদিকে বড় কার্বন চেন পাবি সেটাই তুই সিলেক্ট করবি। তো লংগেস্ট পসিবল কার্বন চেন প্রথমে তোকে ডিটারমিন করতে হবে, যে কম্পাউন্ডটা দেবে তাতে কতগুলো কার্বন পরপর জুড়ে রয়েছে সেটা তোকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করে ফেললি, 6টা 5টা 4টে 3টে 2টো 1টা 9টা, যাই হোক হলো। তো সিলেকশন করার পরে ধর এটাতে কতগুলো কার্বন পরপর রয়েছে বল আমাকে, এই কম্পাউন্ডটায় কতগুলো আছে বল, গুনে বল তাড়াতাড়ি, তোর স্ক্রিনে দেখে বল। 9টা। পরপর যদি তুই গুনে যাস 1 2 3 4 5 6, এদিকে গেলে 7 8 যাচ্ছিস, পাবি না, 7 8 9, তাহলে এখান থেকে তুই 9টা কার্বন চেন পরপর পাচ্ছিস। এবারে দেখ তুই যদি এখানে তুই এইভাবে যেতিস, তাহলে 8টা পেতিস, কিন্তু এটা হবে না, 9টা কার্বন চেনই হবে। এভাবে তুই কার্বন চেনটাকে ঠিক করে ফেলবি। যেদিক দিয়ে গেলে, বাঁকা চোরা সোজা বাঁকা কোনো যায় আসে না, পরপর কার্বন কতগুলো রয়েছে। তো 9টা কার্বন চেন সিলেকশন হয়ে গেল। এইবারে কথাটা শোন, যদি তুই দেখ, if more than one sets of longest possible chain are there, the selected longest chain should have, যদি তোর মোর দ্যান ওয়ান ভাবে তুই কাউন্ট করতে পারিস, তুই যদি গুনতে পারিস, একই হচ্ছে তোর 9টা কার্বনই হচ্ছে, এভাবে হচ্ছে, ওভাবে হচ্ছে, সেভাবে হচ্ছে, যদি হয় তাহলে তুই কোনটাকে ধরবি, তার মধ্যে কোনটাকে নিবি। সেটা নিয়মটা হচ্ছে কি না, ম্যাক্সিমাম, প্রথমে দেখবি ম্যাক্সিমাম নাম্বার অফ সাইড চেন, ম্যাক্সিমাম নাম্বার সাইড চেন মানে কি, ব্রাঞ্চ কতগুলো, অথবা মিনিমাম নাম্বার অফ ব্রাঞ্চ সাইড চেন, মানে সাইড চেনের মধ্যে ব্রাঞ্চ আছে সেটা কম আছে। দুটো ব্যাপার এর মধ্যে, প্রথমটা যদি মিলে গেল তো মিলে গেল, নাহলে তোকে সেকেন্ডটায় আসতে হবে। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি,
সাধারণত এই প্রবলেমে তুই পড়বি না, কিন্তু কিছু কিছু কম্পাউন্ড আছে সেটা কিন্তু তোকে শেষ করে দেবে এই নিয়ম কানুন না জানলে। আমি তোকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধর এখানে এখানে তুই কি করছিস না, এই দেখ এইভাবে তুই নাম্বারিংটা করছিস। ধর 1 2 3 4 5 6, তাহলে তোর ব্রাঞ্চ কোনটা না, ব্রাঞ্চ হচ্ছে এই 4 নম্বরে শুধু একটাই মাত্র ব্রাঞ্চ আছে, এটাই হচ্ছে তোর ব্রাঞ্চ। এবারে আমি তোকে দেখাচ্ছি, দেখ তুই এবারে এভাবে নাম্বারিং করছিস 1 2 3 4, এখানে দিলি 5, এখানে দিলি 6, এগুলো দিলি। তাহলে তোর নাম্বারিংটা এখন এই নিচের দিকে গেল, নাম্বারিংটা এখন নিচের দিকে গেল, ইয়েলো করে আমি বক্স করে দিয়েছি। নিচের দিকে যাওয়ার পরে তুই দুটো ব্রাঞ্চ পাচ্ছিস। এই দেখ এই 5 আর 6 এটা একটা ব্রাঞ্চ, আর এই একটা কার্বন একটা ব্রাঞ্চ। তো 6 সোজা যাস, তাহলে 6 কার্বন অ্যাটম চেন উইথ 1 সাইড চেন or 1 branch side chain is rejected. 6 carbon chain with 2 side chain or 2 unbranched side chain is selected. মানে তুই এইভাবে যে গেছে এরকম করে এরকম এসছিস, এইটাই তোকে নিতে হবে। সোজা তুই যেতে পারবি না, যত ব্রাঞ্চ তুই পাবি তত ভালো, আর ব্রাঞ্চের মধ্যে যত ব্রাঞ্চ কম থাকবে, ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ থাকে। তো ধর এটা ধর একটা এরকম ধরনের রয়েছে, এবারে এখানে একটা মিথাইল রয়েছে, এটা ভালো, কিন্তু এটা ভালো নয় যে এরকম এরকম মিথাইল এরকম ধরনের, এই ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ ভালো নয়। ভালো করে কথাটা পড়ে দেখ, ম্যাক্সিমাম নাম্বার অফ সাইড চেন এটা ভালো, মিনিমাম নাম্বার অফ ব্রাঞ্চ সাইড চেন, কথাটার মানে বোঝার চেষ্টা কর। সাইড চেন যেটা আছে সেটাতে মিনিমাম নাম্বার ব্রাঞ্চ থাকবে, কিন্তু ম্যাক্সিমাম সাইড চেন থাকবে। কথা বুঝেছিস না বুঝিসনি? ক্লিয়ার কি ক্লিয়ার না? আরেকবার কি বললেন, একবার বলবেন, আমি হঠাৎ লেফট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি যেটা বলেছি দেখ, আমি তোকে একটা দেখাচ্ছি, তুই ভালো করে দেখ, ভালো করে আমার কথাটা শোন। সেটা হচ্ছে তোকে আমি দুটো এখানে কম্পাউন্ড দেখাচ্ছি, একটাই কম্পাউন্ড দেখাচ্ছি, দুটো নাম্বারিং দেখাচ্ছি। তুই দেখ এই একটা কম্পাউন্ড আছে, আমি এখানে ধর 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে গেছি। তো আমার কাছে ব্রাঞ্চ কি কি হয়েছে ভালো করে খেয়াল করে দেখ, এই একটা মিথাইল, চেনের বাইরে যেগুলো পড়লো সেগুলো হচ্ছে ব্রাঞ্চ, এই একটা মিথাইল, আর এই একটা বড় গোদা টাইপের, এটাও একটা চেনের বাইরে চলে এসছে। কিন্তু 10টা কার্বন, কিন্তু 3 সাইড চেন। এবারে এরকম ভাবে নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও কিন্তু 10টা কার্বন, কিন্তু এখানে এই একটা সাইড চেন আর এইখানে একটা সাইড চেন। তাহলে কটা সাইড চেন? দুটো সাইড চেন। তো আমি এইটা নেব না, আমি এইটা নেব। বুঝেছিস কি বুঝিস না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কথা শোন,
যদি তুই দেখিস যে দুটোতেই সাইড চেন দুটো আছে, ওখানেও দুটো আছে, এরকম যদি হয়, কথার কথা যে সাইড চেন এখানেও যা আছে ওখানেও তাই আছে, তখন তুই দেখবি যে ধর আমি 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 তোকে বলছি যে ধর এই মিথাইলটা নেই, এই মিথাইলটা নেই, এই মিথাইলটা নেই, তাহলে এখানে সাইড চেন কটা? এই মিথাইলটা আর এটা রয়েছে, হয়ে গেল। এবারে তোকে তখন কম্পেয়ার করতে হবে যে কোন সাইড চেনেতে বেশি ব্রাঞ্চ আছে, কোন সাইড চেনেতে বেশি ব্রাঞ্চ আছে। দেখ এখানে তো মিথাইলে কোনো ব্রাঞ্চ নেই, এখানে ইথাইল আছে, সেটাতে কোনো ব্রাঞ্চ নেই। এখানে দেখ যে কার্বনের সাথে পুরো জুড়ে রয়েছে, যে গ্রুপটা জুড়ে রয়েছে, এই যে গ্রুপটা যেখানে আমি অ্যারো মারছি, যেখানে হলুদ করে অ্যারো মারছি, সেখানে দেখ যে একটা ব্রাঞ্চ রয়েছে, কিন্তু তার মধ্যে ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ রয়েছে কটা? একটা। কিন্তু এখানে যে ব্রাঞ্চটা রয়েছে, এই দেখ এই যে ব্রাঞ্চটা রয়েছে, এই যে ব্রাঞ্চটা, এখানে ব্রাঞ্চটা রয়েছে কটা? এই একটা, এই একটা, মানে যে ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে কটা ব্রাঞ্চ রয়েছে। সাইড চেন যেটা বেরিয়েছে তাতে কটা ব্রাঞ্চ রয়েছে? এতে দুটো ব্রাঞ্চ রয়েছে, এই একটা আর এই একটা। কিন্তু এটা যেটা ব্রাঞ্চ রয়েছে এটাতে কেবলমাত্র একটাই ব্রাঞ্চ রয়েছে। তো তোকে প্রথমে দেখতে হবে যে দুটোতে কাতে ব্রাঞ্চ বেশি আছে বা সাইড চেন বেশি আছে। সাইড চেন বল, গুলিয়ে যাবে। কাতে সাইড চেন বেশি আছে, যাতে সাইড চেন বেশি থাকবে সেটাই তুই নিবি। এবারে যদি দেখিস যে দুটোতেই সাইড চেন এক হয়ে গেছে, তখন সাইড চেনের মধ্যে যে ব্রাঞ্চ আছে, সাইড চেনের মধ্যে তো আবার ব্রাঞ্চ থাকতে পারে, কমন সেন্সের ব্যাপার, সাইড চেনের মধ্যেও তো ব্রাঞ্চ থাকতে হয়। এরকম করে কার্বন কার্বন গেছে, এবারে কোথাও একটা এরকম কার্বন আছে, সেটা শুধু মিথাইল আছে, কিন্তু আবার কারোর এরকম 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 করে গেছে, এরকম একটা কার্বন আছে, সেখান থেকে আবার এরকম 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 বেরিয়েছে, তাহলে সাইড চেনে এগুলো ব্রাঞ্চ, এটা হচ্ছে সাইড চেন, তার এগুলো ব্রাঞ্চ। তো তোকে তখন দেখতে হবে যে সাইড চেনে ব্রাঞ্চটা মিনিমাম আছে কোনটাতে। আবার আমি তোকে দেখাচ্ছি ওটা, এ দেখ এ আর বি পয়েন্টটা পর, ম্যাক্সিমাম নাম্বার সাইড চেন অর মিনিমাম নাম্বার ব্রাঞ্চড সাইড চেন। এবারে তুই বল, তোকে কিন্তু আমি ঠিকঠাকটাই আমি শেখাবো। বইতে অনেক গোলমাল করেছে এসব জিনিস, কিন্তু আমাদের, আমি নিজে হেরে যাবি না, আমরা খাতা দেখি যখন, তখন কিন্তু আমরা নিজেরা অ্যান্সার কপি তৈরি করি, তখন তৈরি করে আমরা টিচারদের দিই, সেই টিচাররা খাতা দেখে, কিন্তু তারা অনেক সময় আমাকে ফোন করে বলে যে বইতে এই লেখা আছে ওই লেখা আছে। কিন্তু আমরা কাউন্সিল থেকে সবসময় বলে দিয়েছি যে বইতে কি লেখা আছে সেটা বড় কথা নয়, বই কোনো একজন লিখেছে, কিন্তু বইতে কি লেখা আছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেটা ঠিকটা হবে, যেটা কাউন্সিল যেটা বলবে সেটাই কিন্তু করতে হবে, অন্য কিছু করা যাবে না, অন্য কিছু লেখা যাবে না। তো সেই জন্যে বইতে কি লেখা আছে সেটা কিন্তু তোর কাছে, তোদের হয়তো স্কুলের কোনো পরীক্ষাতে তোর কেটে দিতে পারে যে বইতেই লেখা আছে। অনেক সময়তেই তো হয় যে ইউপ্যাকে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু কি হয় না বইগুলোতে চেঞ্জ হয় না। এগুলো খুব ডাইনামিক ব্যাপার, যে দিনের প্রত্যেক বছরে প্রত্যেক ইয়ারে কিন্তু নানান রকমের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে। এবারে আমরা কাউন্সিল থেকে যেটা নতুন যে জার্নালে যেটা বেরোয় সেগুলোই আমরা ইউজ করি। ইভেন নিটের পরীক্ষায় বা যেই অ্যাডভান্সের পরীক্ষাতেও সব মডার্নটাই ইউজ করা হয়, কিন্তু কি হয় না বইতেও এগুলোকে আপডেট করে না। আর টিচাররাও যারা আর কি পড়ান তারাও অনেক সময়তে পড়াশোনা করেন না আর কি, অনেকের সাথেই পড়াশোনার কোনো যোগাযোগ নেই। আমরা যেরকম দিন রাত এখনো পর্যন্ত, একটা স্টুডেন্ট যত না কেমিস্ট্রি পড়ে তার চাইতে আমি বেশি কেমিস্ট্রি পড়ি, এটা আমি মানে চ্যালেঞ্জ রাখতে পারি যে আমি যত ঘন্টা প্রত্যেকদিন কেমিস্ট্রি পড়ি আর এগুলো নিয়ে থাকি, তা এক একটা স্টুডেন্টের চাইতে অনেক অনেক বেশি। কিন্তু আমার অ্যাডভান্টেজটা হচ্ছে আমি শুধু কেমিস্ট্রি পড়ি, তোরা অনেক সাবজেক্ট পড়তে হয়, সেই জন্য তোরা আমার চাইতে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছিস। কিন্তু একটাই বক্তব্য যে আমিও তো পড়ে এসেছি, তোরা যে লেভেলে পড়ছিস সেটাও পড়ে এসেছি, নিশ্চয়ই আমি পড়িনি আর কি পাস করিনি এরকম তো নয়, আমি তো পড়ে এসেছি ন্যাচারালি, তোদের লেভেলটা আমি কমপ্লিট করেছি, তারপরে আমি এই লেভেলে এসেছি। তো আমি তোকে বলছি যে
একদম যেটা ঠিক সেটাই তুই করবি, সেটাই তুই লিখবি। হতে পারে যে তোর স্কুলের পরীক্ষায় কিন্তু তোকে কেটে দিল, নাম্বার তুই কম পেলি, এমনটা হতে পারে, কিন্তু তাতে তুই মন খারাপ করবি না। কারণ তুই এটা মনে রাখবি যে কাউন্সিলের যা ফাইনাল পরীক্ষা যখন হবে, তুই যদি জেনুইন ঠিকঠাকটাই লিখিস, কারণ কেমিস্ট্রিতে প্রচুর কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, এ এই বলে ও ওই বলে। আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যে অনেক টিচার সে খাতা দিয়েছে, কেটে দিয়েছে, স্টুডেন্ট এসে বলছে স্যার আপনি তো এটাই বলেছিলেন, স্যার এইগুলো কেটে দিয়েছে, দেখুন স্যার এরকম ভাবে লিখেছি, কেটে দিয়েছে, এই ওই সেই হ্যাঁ তা না। আমি সবসময় তাদেরকে বলি যে আমি জেনে বুঝেই আর কি আমি বলছি যে এইটা করতে হবে, এইটাই লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি বললাম। তো আমি সেটাও তোদেরকে বলছি যে এই যে রুলটা, এই রুলটা কিন্তু অনেক জায়গায় মিসইউজ করা রয়েছে, রুলটাতে ম্যাক্সিমামেতেই দুটো গেছে, কিন্তু সেটা হবে না। ম্যাক্সিমাম সাইড চেন, মিনিমাম ব্রাঞ্চড সাইড চেন। এখন আমাকে বল যে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। নিশ্চয়ই তুই বলতে পারিস কোনো অসুবিধা নেই, আমাকে একবার ছেড়ে 100 বার বললেও আমি কিচ্ছু মনে করি না, একেবারেই কিছু মনে করি না। আমি এটা তুই জেনে রাখবি যে তুই মানে তুই না বললেই বরঞ্চ আমার খারাপ লাগবে, যে আমি ভাবি যে বুঝতে, যেহেতু অনলাইনে তুই পড়ছিস, তোর চোখের দিকে মুখের দিকে আমি তাকাতে পাচ্ছি না, তো আমি দেখতে পাচ্ছি না তোর ফেস রিড করার যে ব্যাপারটা থাকে, যে অনেক সময় মুখ দেখলে বোঝা যায়, সে ব্যাপারটা আমি পারছি না। তো আমাকে একটা আইডিয়ার ওপরে আমাকে পড়াতে হচ্ছে। তো তাহলে তুই যদি আমাকে কোয়ারিজ করিস, তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস, জানতে চাস, তাহলে ব্যাপারটা আমার ভালোই লাগবে। এরকম কোনো ব্যাপার নয় যে সব টিচার একই রকমের নয়। তো সেটা মনে রাখিস, এই কথাগুলো কিন্তু মাথায় রাখিস, কারণ না জানাটা বা বুঝতে না পারাটা কোনো অপরাধের পর্যায়ে পড়েই না, কিন্তু তুই জিজ্ঞাসা না করলে সেটা নিশ্চয়ই অপরাধের পর্যায়ে পড়বে, কারণ এগুলো জমতে জমতে কিন্তু অনেক বেশি। কারণ একটা ভাস্ট সাবজেক্ট তুই পড়ছিস, আর একটা জিনিস মনে রাখবি যে কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু আর 5টা সাবজেক্টের মতো নয়। এখানে কিন্তু একটু তোর অনেক এফিসিয়েন্সি লাগে, অনেক ব্যাপার আছে আর কি। তো এটা ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি বল আমাকে, ব্যাপারটা কি ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আমি তোকে এই জন্য দুটো এক্সাম্পল, এখানেও আর একটা এক্সাম্পল রেখেছিলাম যেটা বোঝানোর জন্য, আমি জানি যেটা বুঝতে অসুবিধা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ তার স্যার। মানে ব্রাঞ্চ বেশি হবে কিনা দেখবি প্রথমে। ব্রাঞ্চ তো যেটা বেশি পেয়ে যাবি তো পেয়েই গেলি, যদি দেখিস যে দুটো ব্রাঞ্চ এক, তাহলে ব্রাঞ্চ যেটা মানে সাইড চেন যেটা, তার মধ্যে আবার যে ব্রাঞ্চ আছে সেটা কাউন্ট করবি। এবারে এটা এটা বলিস না যে সাইড চেনের মধ্যেও এক, সব বলে তো একই হয়ে যাবে কম্পাউন্ডটা, সেটা তো হবে না, কোনো না কোনো জায়গায় ডিফারেন্স থাকবেই। তো সেরকম হলে দেখা যাবে, অত রকম হয় না। আচ্ছা, নাম্বারিংটা কিভাবে করব না, নাম্বারিংটা যখন আমরা করতে যাব তখন আমরা সেদিক দিয়ে নাম্বারিং করব যেদিক দিয়ে গেলে সাইড চেনটা কম নাম্বার পায়। তো 1 2 এই ক্লোরিন আছে, ধরি আমি এখানে 1 2 3 এদিক দিয়ে যাব না, নিশ্চয়ই যাব না। মিথাইল আছে, তাহলে এদিক দিয়ে যাব 1 2, এদিক দিয়ে গেলে 1 2 3 4, এটা যাব না, 4 নম্বর কার্বনে পড়ে যাবে। তো সাবস্টিটিউয়েন্ট বা লোয়েস্ট নাম্বার ইজ অ্যাসাইন্ড ফর দ্য সাইড চেন অর সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সাবস্টিটিউয়েন্ট বা সাইড চেনে কিন্তু কম নাম্বার অ্যাসাইন করতে হবে, খুব সিম্পল রুল, সোজা রুল। সিলেকশন নাম্বার অফ প্যারাগ্রাফ সাচ ওয়ে দ্যাট লোয়েস্ট নাম্বার, সেটা বললাম আমি যে 1 2, এদিক দিয়ে গেলে 2 নম্বরেই একটা গ্রুপ পেয়ে গেলি, কিন্তু এদিক দিয়ে গেলে 1 2 3 4 নম্বরেতেই তুই প্রথম গ্রুপ পাবি। তো সেই জন্যে এই দিক দিয়ে আমি যাব না, এই দিক দিয়েই যাব। এবারে দেখ যে নেক্সট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি না, ইফ, কথাটা ভালো করে শোন, if two different alkyl groups, alkyl group দুটোই, are at same position from opposite end, lowest number is given to one coming first in alphabetical listing। মানে তুই এখানে একটা মিথাইল আছে, এখানে একটা ইথাইল আছে, তো এই দিক দিয়ে গেলে তুই 3 নম্বরে পাচ্ছিস ইথাইলটাকে, আবার এই দিক দিয়ে যদি যাস 1 2 3 তে মিথাইল পেতিস। তো
তো তুই কোন দিক দিয়ে যাবি? এদিক দিয়ে যাবি না। অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে, দুজনে যদি একই পজিশন অকুপাই করে, কথাটা বোঝার চেষ্টা করে, একই পজিশন অকুপাই করে, কিন্তু একই পজিশন না অকুপাই করলে এটা করবি না। কোনো দিকে হয়তো মিথাইল 2 নম্বর পজিশনে রয়েছে, কিন্তু ইথাইল দিক দিয়ে গেলে ধর এরকম আছে CH3CH, এখানে CH3CH2 CH2 CH C2H5, হ্যাঁ। তো এইখানে 1 নম্বর 2 নম্বর, এখানে 1 নম্বর 2 নম্বর যদি করিস, তাহলে তখন কিন্তু ব্যাপারটা ভাববি। কিন্তু যদি মিথাইল আগে থাকে, ধর এখানে CH2 CH3, তাহলে 1 2 3, এটা 3 নম্বরে ইথাইল, কিন্তু 2 নম্বরে মিথাইল, তখন কিন্তু এই রুলটা চলবে না। যদি সেম পজিশনে থাকে তবেই কেবলমাত্র এই রুলটা চলবে। তো তুই তখন ডান দিক দিয়ে যাবি। 3 তে ইথাইল, অ্যালফাবেটিক্যালি ই আগে আসে এম এর চাইতে, তো 3 ইথাইল 5 মিথাইল, এরকম ভাবেই তোকে বলতে হবে। কিন্তু যদি পজিশনটা আগে, পজিশন যদি এক হয়ে যায়, তখন কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারটা তোকে দেখে বিচার করতে হবে। যদি দুটো ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকে মিথাইল ইথাইল এরকম ধরনের। আচ্ছা, ইফ টু ডিফারেন্ট and same position of the lowest number is assigned of the alphabet, যেরকম ধর এটাতে 2 নম্বরে ক্লোরো আছে, 3 নম্বরে আয়োডো আছে, তো ক্লোরো আগে আসে, এদিক দিয়ে গেলে 2 নম্বরে আয়োডো, ক্লোরোতে দিবি, এদিক দিয়ে যাবি। এটা ক্লোরো ব্রোমো, তাহলে ব্রোমিন আগে আসে, বি আগে আসে, তখন এদিক দিয়ে যাবি, 2 নম্বরে চলে আসবে। সিম্পল ব্যাপার, দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে দেখ, if the substance has a halogen nitro as a side chain at the same position of the opposite end, lowest number is assigned to the substituent। মানে কি, এটা যদি হ্যালোজেন বা নাইট্রো গ্রুপ থাকে, তার সাথে যদি অ্যালকাইল গ্রুপ থাকে, তুই হ্যালোজেনকেই কম নাম্বার দিবি। এটা কিন্তু তোর হ্যালোজেন বা নাইট্রোকেই কম নাম্বার দিবি। এটা তখন অ্যালফাবেটিক্যাল দেখতে হবে না, অ্যালফাবেটিক্যাল দেখবি যখন সেম গ্রুপের মধ্যে যদি হয়। হ্যালোজেন তো আছে, হ্যালোজেন, ব্রোমিন ব্রোমিন আছে, ক্লোরিন ক্লোরিন আছে, বা মিথাইল ইথাইল আছে, তখন কিন্তু তুই সেম পজিশন হলে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখবি। কিন্তু যখন ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট হয়, হ্যালোজেন নাইট্রোর সাথে যদি অ্যালকাইল গ্রুপ মিথাইল ইথাইল এইসব থাকে, তখন তুই কি করবি না, তখন তুই কিন্তু সাবস্টিটিউয়েন্টকে লোয়েস্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবি সেই দিক দিয়ে। এরকম 2 নম্বর পজিশনে এরকম হলো। আর একটা রুল বলি নাম্বারিং এর, আবার পরের দিনকার বলবো। ইফ মোর দ্যান 2 সাবস্টেন্ডার সাইড চেন আর প্রেজেন্ট, then set of the locant compare them by term by term, and that is set preferred which gives least term as the first point of difference. This is the lowest set of locant rule। তুই কি করবি না, ধর এরকম আছে, তাহলে এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা দুটো গ্রুপ আছে, তুই কি করছিস না, 1 1 এখানেও 2 নম্বর পজিশনে আছে, এদিক দিয়ে গেলেও 2 নম্বরে তুই পাচ্ছিস, 2 নম্বরে পাচ্ছিস, এদিক দিয়ে গেলেও 2 নম্বরে পাচ্ছিস, কিন্তু 2 এর পরে 3 পাচ্ছিস, কিন্তু 2 এর পরে 3 পাচ্ছিস না, এখানে কিন্তু 2 এর পরে 3 4 5 পাচ্ছিস। তাহলে 2 3 6 অ্যাকসেপ্টেড, 2 5 6 রিজেক্টেড। মানে এই দিক দিয়ে অ্যাকসেপ্ট হবে, এই দিক দিয়ে রিজেক্ট হবে, প্রথম কথা। আর একটা এক্সাম্পল দেখাই, আবার বুঝতে পারবি। ধর এরকম আছে, 1 2 3 পাচ্ছিস, 4 পাচ্ছিস না, 5 পাচ্ছিস। এবার এদিকেও 1 পাচ্ছিস, কিন্তু 4 নেই, তাহলে তুই 1 2 3 5 এটা অ্যাকসেপ্টেড, 1 3 4 5 রিজেক্টেড। একই রকমের 2-3টে এক্সাম্পল দিয়েছি, তোকে পিডিএফ পাঠিয়ে দেবো, তুই দেখবি। এবার এখানে দেখ যে 2 আছে, এখানে কিন্তু 2 নেই, 2 নেই, এখানে 2 নেই, 3 আছে, 4 আছে, আর 2 আছে। এদিক দিয়ে গেলে তুই 2 পাচ্ছিস, 7 পাচ্ছিস, 8 পাচ্ছিস।
এদিক দিয়ে গেলে 3-তে পাচ্ছিস, 4-এ পাচ্ছিস, আর 9-এ পাচ্ছিস। তো দেখ যে এইটা অনেক জায়গায় বইতে অ্যাড করা আছে, এটাকে অ্যাড কর। 9 আর 4-এ কত হয়? 9 9 4-এ 13, এটা 16, ঠিক আছে? আর এটা হচ্ছে কত না 8 7 15, এটা 17। কিন্তু দেখ এইটাই অ্যাকসেপ্টেড হবে। আসলে এখানে কিন্তু অ্যাড করা রুলটা চলবেই না। কেন চলবে না? না, এটাতে আমি এসব কিছু দেখবই না। এটাতে আগেই দেখে নিচ্ছি যে 2 নম্বর পজিশনে একটা গ্রুপ আছে, কিন্তু এখানে 2 নম্বর পজিশনে কোনো গ্রুপ নেই। এদিক দিয়ে গেলে 2 নম্বর পজিশনে বাকি আর কে কোথায় আছে, অ্যাড করলে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকারই নেই। আমি একদিকে 2 নম্বরে পেয়েছি, আর এক দিক থেকে গেলে 2 নম্বরেতে কোনো গ্রুপই নেই। তাহলে আমি প্রথম গ্রুপটা আগেই পেয়ে গেছি। সেই জন্য 2 নম্বরে যদি পাই, তাহলে বাকি গ্রুপ 7-এ 8-এ আছে কি 15-তে আছে, 20-তে আছে, আমার দেখার দরকার নেই। যদি এদিক থেকেও 2 নম্বরে আছে, ওই দিক থেকেও 2 নম্বরে রয়েছে, তারপরের গ্রুপের অ্যাড করে আমি পজিশন বের করব। কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট গ্রুপটাই আমি একদিক থেকে পাচ্ছি কিন্তু অন্যদিকে ফার্স্ট গ্রুপটা পাচ্ছি না, তাহলে কিন্তু আমি যেদিক দিয়ে প্রথমেই গ্রুপ পেয়ে গেলাম, এই 2 নম্বর পজিশন পেয়ে গেলাম, তখন বাকি 7-8 হলেও আমার কিছু যায় আসে না। ব্যাপারটা বুঝেছিস না বুঝিসনি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম। এই রুলগুলো মানবি। আমি পরের দিনকার আরো অনেক কিছু বলবো। তো আমি মোটামুটি অনেকটাই বলেছি বিপাক কমিউনিকেশন। এবারে এইগুলো জানলে কি হয়, নামটা তৈরি করা খুব সোজা হবে। আজকে পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার এর পরের অংশটা আমরা করব। আর একটা কথা বলার আছে যে আমরা নেক্সট উইকের যে পরের যে উইকটা আসবে, মানে নেক্সট ডেটে, মানে নেক্সট মানে আমরা জানুয়ারি মাসে, কারণ আমাদের একটা ক্লাস আমি তোকে বলে দেবো যে আমি 2-3 দিন থাকবো না, মানে 25 থেকে 28 কি 29, 2-3 দিন থাকবো না। আমি থাকছি না। তো সেই জন্যে একটু ক্লাস একটা অফ হতে পারে, তো সেটা আমি একটু জানিয়ে দেব। হুম। তো সেই জিনিসটা আমি একটু বলে রাখলাম, আমার একটা ক্লাস অফ হতে পারে, সেটা আমি একটু এক্স্যাক্টলি আমার যাওয়া এবং আসার টাইমটা জেনে নিয়ে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি জানিয়ে দেবো। এটা আমি একটু বলে রাখলাম। 25 কি 26 থেকে 28 বা 29 পর্যন্ত আমি থাকবো না। তোর মধ্যে তোদের কি ডেট পড়ছে আমি একটু দেখে নিয়ে আমি বলে দেবো। নিটের ক্লাস পড়লে বা যে মানে এমনি নর্মাল বোর্ডের ক্লাস পড়লে ওই ক্লাসটা একটু হবে না, এটা আমি একটু বলে রাখলাম। হ্যাঁ, তারপরে যেরকম জানুয়ারি মাসে যেরকম ক্লাস হয় ক্লাস হবে, কিন্তু একটা ক্লাস অফ হতে পারে, একটা বা দুটো ক্লাস অফ হতে পারে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে? আজকে পর্যন্ত থাকলো, পরে কবে স্যার ক্লাস? হ্যাঁ হ্যাঁ বল। স্যার আমাদের স্কুলে না পরীক্ষা আছে, তো ওখানে অর্গানিক কেমিস্ট্রি আইসোমারিজম অব্দি আছে। আইসোমারিজম অব্দি একটু করিয়ে দেবেন 4 তারিখের আগে। 4 তারিখ? আচ্ছা, আইসোমেরিজমের আগে মানে এই নোমেনক্লেচারটাই হচ্ছে আইসোমেরিজমের আগে পর্যন্ত? না না, আইসোমারিজম অব্দি আছে, আইসোমারিজম আছে। ঠিক আছে, আমি দেখছি। আমার একটা মাঝখানে একটা ক্লাস অফ হবে মনে হয়, একটা ক্লাস পেলে হয়ে যেত। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। ঠিক আছে, ওকে।